নমস্কার। ভালো আছি ভালো থেকো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রিমা মুখার্জি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেই সম্পর্কে বলি। দেখুন, এই উৎসব শেষ হওয়া মানেই একেবারে সাজ সাজ রব, পরীক্ষা পরীক্ষা ইত্যাদি এসে গেছে, সবাই ব্যস্ত। তো সামনেই বোর্ড দেবে, এরকম একটি মানে আইসিএসসি দেবে, এরকম একটি বাচ্চার মা সেদিন বলছিলেন যে সামনে তো বোর্ড, এই পরীক্ষাটা তো দেবে, কিন্তু আমি চিন্তা করছি তারপরে কি করবে। কারণ তারপরে কি করবে বলতে মানে এই যে ক্লাস 10 পাশ করে 11-12 মানেই তো একটা আতঙ্ক, মাথার চুল দাঁড়িয়ে যাচ্ছে, কোথায় পড়াবো, কি করব। শুধু তাই নয়, তখন তার কি চেহারা নেবে। কি চেহারা নেবে বলতে চারদিকে যা দেখছি, এই বয়সটাকে যে কি করে সামলাবো। একদিন তো মেয়েকে বেশ নিজের মধ্যে নিজের গ্রিপে রাখতে পেরেছি, স্কুলও এতদিনের, কিন্তু এরপর কোন স্কুলে যাবে, কি কলেজে পড়বে, কি কোথায় পড়বে, ভীষণ চিন্তা হয়ে গেল। ঠিক সেই সঙ্গেই আমার মনে পড়লো, অদ্ভুতভাবে ওনার সঙ্গে কথা বলতে বলতে আমার রিমার মুখটা ভেসে উঠেছিল। কারণ এ পর্যন্ত আমার জানা যত আমি এই বয়সের ছেলে মেয়েদের সমস্যা দেখেছি, তারা যারা রিমার কাছে গিয়ে পৌঁছেছে তারা কিন্তু একটা সমাধান পেয়ে এসেছে। তো সেই জন্য আজকে ঠিক করলাম যে রিমাকে এই জায়গা থেকে প্রশ্ন করব, কথা বলবো আমরা, যে বয়ঃসন্ধির সমস্যা নানান সময় থেকে, সে 13, 12, 11, 15 হয়, কিন্তু ঠিক বয়ঃসন্ধি যখন স্বাধীনতা চাইছে, অর্থাৎ 16 পেরিয়ে সে যখন 17-এ পা রাখতে যাচ্ছে, তখন তার স্বাধীন চেতা মনটা অনেক কিছু চায়। বাবা মা কি সেটা বুঝতে পারেন? বাবা মা ভয় পান, বাবা মা কীরকম বিহ্বল হয়ে পড়েন, বাবা মা আতঙ্কিত হয়ে পড়েন, যার সবটুকু চেহারা আমরা পাই না, যারা মনোবিদ, মনোরোগ বিশেষজ্ঞ তারা পান। আজকে এখান থেকে প্রশ্ন করব। তবে হ্যাঁ, আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে আপনারা নিশ্চয়ই সে বিষয়ে কথা বলতে পারেন। ফোন নাম্বার বলি 40073267, 40073269। আপনারা আসুন, আমি প্রশ্ন করি রিমাকে। রিমা, প্রথমত আমার কাছে এসে তারা হেল্পড হয়েছে সেটা শুনে আমার খুব ভালো লাগে। এতই উপকৃত হয়েছে এবং তাদের সংখ্যাটা এতই, আমার না অদ্ভুতভাবে ভদ্রমহিলা যখন বলেছেন তোমার মুখটা, আজকে যখন জানলাম তুমি আমি বসছি, তখন আমার মনে হলো এটাই আমাদের বিষয় হওয়া উচিত। হ্যাঁ, এটা খুব জরুরি একটা জায়গা। এবং আমার মনে হয় যে বয়ঃসন্ধি আর এই যে স্বাধীনতার যে কোথায় কতটা দেওয়া উচিত কতটা দেওয়া উচিত না, এই জায়গাটা তো একটা বাবা মাদের একটা খুব কনফিউশনের জায়গা থেকেই যায়। আর একটা জিনিস হচ্ছে যে অনেকের বয়ঃসন্ধির বয়সটা পেরোনোর পরেও তাদের মানসিকতাটা বয়ঃসন্ধির জায়গায় গিয়ে আটকে যায়। কারণ কি, এই সময়ের যে জায়গাগুলো তাদের ইমোশনাল টাস্ক কিংবা যে মেন্টাল ম্যাচিউরিটির যে জায়গাটা, অনেক সময় হয়তো তাদের এত বেশি ওভার প্রোটেকশনে রাখা হয়, বাবা মারা এত বেশি প্রোটেক্ট করে রাখা হয় যাতে এই ভয়াবহ সময়টাতে যাতে কিছু বিপদ আপদ না হয়। সেইটার জন্য কিন্তু যেটা তারা ভুল করেন, যে মানসিক দিক থেকে তারা কিন্তু আর ম্যাচিউর হয় না, ম্যাচিউর হতে দেন না। কারণ কিছুটা না ছাড়লে তো কিছু ভুল তো আমরা করি, ওই বয়সে তো করি, এই বয়সেই করছি তো ওই বয়সে তো করেই থাকবো। একটা নিজস্ব একটা যখন পার্সোনালিটি তৈরি হতে চলেছে, আইডেন্টিটি হতে চলেছে, সেখানে তো অবশ্যই কিছু তাদের ছাড়তেও হবে, কিন্তু কিছু খুব কনশাসলিও ছাড়তে হবে। তো এই জায়গাটা আমার মনে হয়, আমি খুব খুশি, বিশেষ করে এই এখনো আমি একটা সেদিন কার্টুন স্ট্রিপ দেখছিলাম যে একটা ছেলেকে বলছে যে তুমি এবার পড়তে বসো, খুলেই এরপরে ওই কি টেস্ট প্রি টেস্ট, যেগুলো আমরা টেস্ট প্রি টেস্ট বলতে, তাদের ওরা কি সব নাম বলে, হ্যাঁ। তো যেটা দাঁড়াচ্ছে যে এরপরেই তো একদল তো বলেছে যে এই পুজোটা কাটুক, তারপর হলো কালী পুজোটা কাটুক, তারপর ভাইফোঁটাটা কাটুক, সব কেটে গেছে, এখন তাদের কিন্তু পড়াশোনা করতেই হবে। তো পড়াশোনা করতে হবে,
পড়াশোনা মানে ইভেন ক্লাস 10-এও ক্লাস 9-10 থেকেই এখন অনেকেরই মানে এ করে, কিন্তু ক্লাস 10-এর পরে যেটা হয়, যেটা আমার মনে হয় খুব স্পেসিফিক্যালি আমরা ক্লাস 10-এর পরে নিয়ে আলোচনা করতে চাইছি। মানে এতদিন তো একটা স্কুলের এক ধরনের পরিবেশ, এবার স্কুল লিভিং, তারপরে সে একটা অন্য স্কুলে গেল কি কোথায় সেটা গেল? একটা, এইটা। তার থেকেও আরেকটা জিনিস হয় যে এই ক্লাস 10-এর বোর্ডে সাধারণত খুব ভালো নম্বর পায়, হ্যাঁ, বেশিরভাগই লোকেরা ঠিক, খুব ভালো ঠিক বলেছো। স্টুডেন্টরা পায়, তো তাতে হঠাৎ তাদের একই সাথে ডানা ল্যাজ সব গজিয়ে যায়, শিং, মানে তারা একেবারে ক্লাস 11টা যেন মানে আরে আমার কোনো ব্যাপার হলো, মানে সেখানে যে ছেলেটা হয়তো 60-70 খুব স্ট্রাগল করে পেয়েছে, সে বোর্ডে গিয়ে হয়তো দেখা গেল দারুণ একটা নম্বর পেয়েছে, এখন সে হঠাৎ বাড়ির লোকও মনে করছে যে মানে সত্যি তো এ তো আমাদের দেখিয়ে দিল, আর এও মনে করছে আমি তো একেবারে রাজ্য জয় করে ফেললাম, কাজেই একটা ওভার কনফিডেন্স চলে আসে। যারা হয়তো অত ভালো করেনি তাদের হয়তো ওভার কনফিডেন্স না হলেও তাও কিন্তু মানে ব্যাপারটাই হচ্ছে 11-এ আবার কে পড়াশোনা করে, মানে সদ্য তো একটা ঝড় বয়ে গেল, এখন তো একটু রিল্যাক্স করার সময়। 11-এ গিয়ে যার জন্য মানে এই ক্লাস 10-এর যে মানে আমি যেটা বলে থাকি যে 10-এ ফেল করা মুশকিল, 11-12-এ পাস করা মুশকিল, মানে ঠিক বলো, একদম তাই না? একদম তো একদম। সেই জিনিসটা কিন্তু যারা ক্লাস 10 সদ্য পাস করে বেরোচ্ছে তারা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে চাইছে না, কারণ তাদের যে কনফিডেন্স আসা উচিত, একটা বোর্ড উতরেছি, একটা আমি মানে আমার একটা প্রমোশন হচ্ছে, নিশ্চয়ই একটা কনফিডেন্স, কিন্তু ওভার কনফিডেন্স হওয়ারও কোনো জায়গা নেই। আর একটা হচ্ছে যে মানে হঠাৎ একদিন সে বোর্ড পাস করেই পরের দিন থেকে সে একটা ভীষণ ম্যাচিওর একজন তো হয়ে যেতে পারে না, সেটা একটা মানে স্টেপ বাই স্টেপ। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সময়টা তারা ওদের অ্যালাউ করা হচ্ছে একলা একলা টিউশনে যাওয়া, একলা একলা কোচিংয়ে যাওয়া, মোবাইল দেওয়া হচ্ছে অনেককে, যাদের বলা হচ্ছে 10-এর আগে মোবাইল দেবো না, 10-এর পরে মোবাইল দেওয়া হচ্ছে, কিংবা তাদের বলা হচ্ছে আচ্ছা 10-এর পরে কম্পিউটার, ইন্টারনেট, হঠাৎ ওদের অনেক কিছু তাদেরকে আমরা মনে করছি 10 পাস করে গেছে মানে সে এই দায়িত্ব নেওয়ার জায়গা রয়েছে, এগুলোকে রেসপন্সিবলি ইউজ করবে, ঠিক আদৌ সেটা হয় না, কারণ সেই রেসপন্সিবলি ইউজ করবে আমরা আশা করছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা রেসপন্সিবলি ইউজ করতে তাদের শেখানোও হয় না, মানে রেসপন্সিবল ইউজটা কি সেটা আমাদের কিন্তু সেটা একটা বলে দিতে হবে, মানে বাবা মার একদমই একদমই, এবং মনিটরিং এর জায়গাটা ভীষণ রকমের দরকার, কারণ তারা কিন্তু তখন অ্যাডাল্ট নয়, এবং দ্বিতীয়ত হচ্ছে তারা কোনো গন্ডগোলে পড়লে কিন্তু তার বাবা মাকেই ডাকবে, এবং সেখানে যখন এই যে 10 পাস করে গেছে যে ছেলেটি, এবং আমরা সবাই হয়তো ওই বয়সে ওই রকম ভাবেই ভেবেছি, আজকে এখানে বসে এত বড় বড় কথা বলছি তার মানে এই নয় যে আমরা ওই স্টেজটা পেরোইনি, আমরাও তো পেরিয়েছি, কিন্তু যেটা হচ্ছে যে ক্লাস 11-এ ঢোকা মানে আরে আমি এখন ক্লাস 11 অনেক মানে একটা সিনিয়র মোস্ট স্কুলের তো একটা সিনিয়র মোস্ট জায়গায়, সেইখানে অনেক সময় হয়তো স্কুলটার নিয়মগুলো ওই একই স্কুলেই হয়তো 11-12-এর নিয়মগুলো একটু ঢিলে ঢালা, মানে একটা ক্লাসে হয়তো ঠিক ওই সময় মানে প্রথম ক্লাসটা হয়তো তার ক্লাস নেই, সে হয়তো আরেকটু পরে গেল, কি এরকম অনেক সময় এক একটা স্কুলে দেখেছি অ্যালাউ করে, তো সেখানে যেটা দরকার প্রথমত যে মোবাইল ফোন দিলেও তাকে স্পেসিফাই করা দরকার যে তোমাকে এই সময় থেকে এই সময় তুমি ইউজ করবে, এই সময়গুলোতে তুমি তোমার কাছে রাখতে পারবে না, যদি দেখা যায় যে তুমি এটাকে বেশি ইউজ করছো তাহলে এটা তোমার কাছে নিয়ে নেওয়া হবে, তুমি কোথায় যাচ্ছ, কার সাথে দেখা করছো, কখন ফিরবে, এইগুলো সমস্ত জানা দরকার, ডেফিনেটলি জানা দরকার। অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে যেগুলো কিন্তু মানে সেগুলো দুর্ঘটনা, সেগুলো নিয়ে আমরা চুলচেরা বিচারের মধ্যে একেবারেই যাচ্ছি না, কিন্তু এখানে তো আমাদের তো একটা ডেফিনেটলি মানে সেটা তো আমাদের সামনে একটা থ্রেট বটে, নিশ্চয়ই। এবং তারপরে হচ্ছে যে আর একটা জিনিস যেটা করে পুরো বডি ক্লকটা পাল্টে যায়, সারা রাত ধরে মানে পড়ছে বলছে, একদল হয়তো সত্যি পড়ছে, তাদেরও আমি বলবো সারা রাত ধরে পড়ার দরকার নেই, কারণ পরীক্ষা সারা রাত ধরে, এটা আমি অজস্রবার এখানে বলেছি,
কিন্তু সারা রাত ধরে ধরে পড়লে বডি ক্লকটাকে পাল্টে দেওয়া হচ্ছে, কনসেন্ট্রেশনটা তৈরি হচ্ছে শুধুমাত্র রাত্রিরে। রাত্রিবেলা। দিনের বেলায় পরীক্ষার সময় পরীক্ষা যখন গিয়ে দিতে হবে তখন কিন্তু ঘুম পাবে। ঠিক। এবং এই এই মানে হ্যাবিটটা করা উচিত না। এখন কেউ সকালে উঠে পড়ে না, হ্যাঁ। সবাই রাত্রিরে পড়ে। ঠিক। কিন্তু আমার মনে হয় সবাই রাত্রিরে পড়ে, তার রাত্রিরে একদল সত্যি পড়ে, একদল একটু পড়ে তারপরে বাদবাকি সময়টা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট, সব এসবগুলো, প্রেম, এসবগুলো আনডিস্টার্ব ভাবে হতে থাকে। আমাদের একটা ফোন আছে, হ্যাঁ, একটু নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, আমরা শুনছি। হ্যাঁ বলছি যে এবছর 2017 সালে পরীক্ষার এক্সামটা কেমন হবে? হ্যালো, হ্যাঁ আমরা তোমার কথাটা ভালো বুঝতে পারছি না, বলো। আমার নাম দেখলেন। বলছি 2017 সালে পরীক্ষার মানে ফলটা কেমন পাবো? তুমি ফলটা কেমন পাবে সেটা তো তুমি কেমন লেখাপড়া করেছো তার উপরে নির্ভর করবে। হ্যাঁ, কি আমাদের কাছে সাজেশন চাইছিল পরীক্ষা? বোধহয় সেরকম ফলটা কিরকম পাবে, মানে ফিউচারের কথা আমরা বলতে পারি এরকম না, বোধহয় ধারণা আমরা করেছি। আমরা মানে প্রেডিক্ট করতে পারি না। হ্যাঁ এইটুকু, হ্যাঁ যেটা তুমি বললে একদমই ঠিক, সেটা তো ও ডিসাইড করবে একদম, যে ও তুমি কিরম কতটা পড়েছো। সিরিয়াসলি পড়াশোনা করছে, কতটা ফোকাসড হয়ে পড়াশোনা করছে, সেটার উপরই নির্ভর করবে। এবং যেটা রাত্রিরের এইটার কথা হচ্ছিল যে রাত্রিরে জাগা ইত্যাদি, আরেকটা হচ্ছে আচ্ছা, এই যে তুমি বলছো না অনেক মা ধরো হ্যাঁ এই কথাটা বলেন যে সারা রাত ধরে কি করে, অত রাত্রি পর্যন্ত কি করে, সেইটা আটকাবেন কেমন করে, সেটা বলবেন কেমন করে, কিভাবে মানে ওকে ওই জায়গাটা থেকে সরাবেন, এটা একটা অনেক এটা হচ্ছে আমার যেটা মানে সবচেয়ে আমার মনে হয় ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেটা যতটা লজিক্যালি র্যাশনালি বোঝানো যায় আচ্ছা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা এবং আস্তে আস্তে বল সবসময় ওদের কোর্টে আবার দেওয়া। হ্যাঁ দিয়ে দেওয়া। মানে তাহলে ফর এক্সাম্পল যদি আমার কাছে একজন আসে যেখানে আমি শুনছি যে সে সারা রাত এরকম জাগছে, সেই সারা রাত তার মাকে অন্য বাইরে ওয়েট করতে বলে তাকে জিজ্ঞেস করি সারা রাত তুমি কি করো, তুমি কি সত্যি পড়াশোনা করছো? তো ও হয়তো বললো হ্যাঁ হ্যাঁ একটু পড়াশোনা করি, একটু মানে মোবাইল গেম খেলি, একটু বন্ধুদের সাথে আড্ডা মারি ইত্যাদি, এগুলো সব রাত্রিরে হচ্ছে। তখন আমি র্যাশনালি তাদের বোঝাই যে কেন রাত্রিরের ঘুমটা দরকার। মানে এই যে রাত্রিরে ঘুমোলে আমাদের মানে ব্রেনটা রেস্ট পাচ্ছে। আমি বলি যে মোবাইলে যেরকম তোমাকে ব্যাটারিকে রিচার্জ করতে হয়, যে সময় আমরা ব্যাটারিটাকে রিচার্জ করতে দিই সেই সময় আমাদের বলে যে ফোন করা উচিত না। হ্যাঁ ঠিক। সেরকম তুমি যখন তোমার ব্যাটারি মানে তোমাকে রেস্টে থাকতে হবে, তাহলে তোমার মেমোরি, অ্যালার্টনেস সেগুলো অনেক বাড়বে, তাছাড়া তোমার দিনের বেলায় কনসেন্ট্রেশন বাড়বে। এই জিনিসগুলো যদি খুব র্যাশনালি বোঝানো হয় তাহলে ও বুঝবে যে আমার রাত্রিরে ঘুমানো দরকার, কেন দরকার এবং কত ঘন্টা। আমি এটাও বলি যে দেখো তোমাদের জেনারেশনে সবকিছু গুগল করো। তোমার যদি মনে হয় আমি যে কথাগুলো বলছি ভুল বলছি, তুমি গুগল করে দেখো যে এফেক্টস অফ স্লিপ ডেপ্রিভেশন কি, তোমার রাত্রিরে না ঘুমোলে তোমার কি কি প্রবলেম হবে, তুমি সেটা গুগল সার্চ করে দেখো। তাতে কি হচ্ছে, ওরা বুঝতে পারছে যে এ খুব সায়েন্টিফিক ভাবে র্যাশনালি আমাদের এক্সপ্লেন করছে। আর এই বয়ঃসন্ধির সময় আমাদের র্যাশনাল ব্রেনের খুব বেশি রকম গ্রোথটা র্যাশনাল ব্রেনের হয়, যার জন্য এই ইমোশন, সেন্টিমেন্ট, যেটা অনেক সময় মায়েরা যে ইমোশনাল ব্ল্যাকমেল করে থাকে, তুই এটা না করলে বলে হাউ হাউ করে সেন্টিমেন্ট এনে কেঁদে কোকিয়ে, সেইগুলো একদম চলবে না একেবারে। মানে একটা হচ্ছে যে এই কারণের জন্য তোমায় বলা হচ্ছে তুমি ঠিক সময় শুতে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার যদি দেখি তোমার রেজাল্ট খারাপ হচ্ছে কি কিছু, তাহলে তুমি অবভিয়াসলি এখনো একটা মোবাইল ফোন কিংবা এই ইন্টারনেট কানেকশনের জন্য এখনো রেসপন্সিবল না। তুমি তোমার দিক থেকে এগো, আমি আমার দিক থেকে এগোবো, এটা দুতরফা। ঠিক। থার্ডলি হচ্ছে যে অনেকে মানে কারণটা খুব ভুল দেখায়, যে জানেন তো সারা রাত জেগে থাকে, আমাকেও তো সারা রাত জেগে থাকতে হয়, সেই জন্য এটা অনেকে বলে যে ছেলে বা মেয়ে সে জেগে থাকে বলে আমিও ঘুমাই না। প্রথমত সেটা কোনো দরকার নেই। এই ছেলে বা মেয়েকে
এরা ভাবছে যে এর পরেই বিদেশে পাঠাবে কি অন্য স্টেটে পাঠাবে কি অন্য শহরে পাঠাবে, সেখানে তাকে আমি অথচ এখনো আমি তাকে একদম একটা শিশুর মতো করে সারা রাত জেগে থাকে, জানেন তো, মাঝে মাঝে আবদার করে একটু, মানে রাত্রির বেলা তার বিভিন্ন খাবারের আবদার করে, সেগুলো তার মায়েরা করে দিচ্ছে। তো এই এই ছেলে কিংবা মেয়েকে কি সে অ্যাকচুয়ালি প্রিপেয়ার করছে কোনোভাবে, মানে একটা আলাদা থাকতে পারার মতো প্রিপেয়ার করছে কি করছে না? তো সেটাও তো মাথায় রাখা দরকার। আমি এদিকে তাকে ফ্রিডম দিতে ভয় পাচ্ছি, কিন্তু আমি প্ল্যান করছি এমন একভাবে তার কেরিয়ার মুভগুলো যেটাতে হঠাৎ করে যে ছেলেটা বাড়ির বাইরে গিয়ে একটা পাউরুটি কিনতে পারে না, তাকে আমি প্রিপেয়ার করছি যে হঠাৎ একদিন গিয়ে সে সমস্ত কিছু সামলাবে। এবং আশ্চর্য লাগে আমার যে সে একটি মা এসেছিলেন, তার একেবারে ভয়ঙ্কর অবস্থা, মানে সে একেবারে, মানে কি বলবো, মানে তিনি আর ফিজিক্যালি ফাংশন করতে পারছেন না, মানে চলাফেরাই করতে পারছেন না। কি হয়েছে না, ওনার হাজবেন্ড কয়েক বছর আগে মারা গেছে এবং ছেলে এবং মা একসাথে শোয়। এবং যেটা অনেকবার আমি বলেছি যে এই জায়গাটাতেও এই সেপারেশনটা হওয়া দরকার। তো সেটা হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো ঘরের অত হয়তো জায়গা নেই কি, সেটা একটা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি হতে পারে, এদের ক্ষেত্রে সেটা ছিল না। এবং এই ছেলেটি পড়াশোনা করার জন্য কলকাতার বাইরে তাকে যেতেই হবে, এবং সেইটা ভেবে মা একেবারে প্রচণ্ড অসুস্থ, তিনি নিজেকে নিয়ে অসুস্থ, কিন্তু ছেলেকে যখন মানে ডিসকাস করা হচ্ছে যে ছেলে কি নিজে কি কি করতে পারে, কিচ্ছুই পারে না। সে আজ অবধি এক গেলা জল গড়িয়ে খায়নি, সে কোনোদিন জীবনে আলাদা থাকেনি, সে সকাল থেকে রাত্রির একটা মানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে এমনও হয়েছে যে এই বয়সেও তাকে হয়তো সকালে খাইয়ে পাঠানো হয়েছে, কিন্তু সে যাচ্ছে মানে এই একটা ওই আমাকে দেখানোর ওই হয়তো এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই কিন্তু সে যাচ্ছে একটা অন্য জায়গায়, যেখানে বেশ একটা দূরে একটা জায়গায় যাচ্ছে, সেখানে থেকে সবকিছু করতে হবে। তো এই যে একেও তো কোনোভাবে প্রিপেয়ার করা হয়নি, তো প্রিপেয়ার না করে তাকে আমি এতদিন ধরে তাকে আমি কোনো ফ্রিডম দিলাম না, আর হঠাৎ তারপর আমি ভীষণ ফ্রিডম দিলাম, তো সেখানে কি তার পক্ষে সম্ভব সেই ফ্রিডমটাকে মিসইউজ, মানে সে তো মিসইউজ করবেই ফ্রিডমটা, মানে সে সেই ফ্রিডম, ওর যখন অ্যাংজাইটি লেভেল বাড়বে, সে যখন দেখবে যে আমি ওরে বাবা গো এইগুলো আমাকে কোপ করতে হবে, তখন সে কি করবে, সে সারাদিন গেমিং করবে, সে গিয়ে বাইরে সব ভুলভাল খাবার কিনে খাবে, সে পড়াশোনাটার কথা ভেবেও তার যখন টেনশন হবে ও আবার মোবাইলে গেম খেলবে, নয়তো এসকেপ করবে, সময় এসকেপ করবে, কনস্ট্যান্টলি এসকেপ করতে থাকবে। আমাদের না একটা ফোন আছে, নিয়ে আবার ফিরছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি মানে আজকের যে বিষয়টা তাতে আমি খুবই প্রাসঙ্গিক মনে করছি, তাই মনে হলো ফোন করলাম আর কি। বলুন। সেটা হলো যে আমার মেয়ে, আমরা দুজনেই বাইরে কর্মরতা, আমরা দুজনেই বাইরে কাজ করি, এবং ছোটবেলা থেকেই বাচ্চাটিকে একলা বাড়িতে আর কি রেখে যেতে হয়েছে। অনেক সময় যারা মেয়ে তারা থেকেছেন, অথবা অনেক সময় থাকেন উনি, তো বিভিন্ন কাজে, এবং আমার টাইমটা মানে ঘরে ফেরা মানে যাওয়া আসার মধ্যে টাইমটা আর কি সবসময় ঠিক থাকতো না। তো ফলত কিছু রেস্ট্রিকশন, যে তুমি বাইরে বেরোতে পারবে না বা ছোটখাটো রেস্ট্রিকশনের মধ্যেই রাখতে হয়েছে, বাকি বাড়িতে সে স্বাভাবিকভাবেই ফ্রিডম তাকে দেওয়া হয়েছে। এবং আমরা সবসময় বাইরে, কাজের বাইরে সবসময় তার সঙ্গেই সময় কাটাবার চেষ্টা করেছি, কোয়ালিটি টাইম কাটিয়েছি, বিভিন্ন ভ্যালুস গুলো যতখানি সম্ভব পেরেছি তাকে দেবার চেষ্টা করেছি আমাদের বুদ্ধি অনুযায়ী, এবং ভালো সাহিত্য পড়ানো সেগুলোও চেষ্টা করেছি, কিছুটা বাংলা কিছুটা ইংরেজি, সে ইংলিশ মিডিয়ামে পড়তো। পরবর্তীকালে এই যে উনি একটু আগেই বললেন যে আমরা 10 এবং 12 এর মধ্যে যে ডিফারেন্স, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। আমি টিচিং প্রফেশনেও আছি,
তো ফলত আমরা এটা তাকে বারবার বলেছি যে 10-এ তুমি 90% পেয়েছো, এটা কিন্তু কিচ্ছু না। 12-এ যে কোনো সময় তোমার এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তুমি সায়েন্স নিয়ে পড়ছো, তোমাকে অনেক বেশি পড়াশোনার মধ্যে থাকতে হবে, এবং 11-12টা তোমার সারা জীবন কিভাবে কাটবে প্রায় তার লাইসেন্সটা পাওয়া যায় আর কি। এরকম ভাবে তোমাকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। যেটা বিষয় সেটা হলো যে সে খুবই বাধ্য এবং আমাদের সমস্ত কথা মেনে চলেছে। মানে ভ্যালুয়েবল এথিক্স তার মধ্যে আমরা গ্রো করাতে পেরেছি বলে আমাদের বাবা মার মনে হয়। এবং পরবর্তীকালে ক্লাস 12-এও সে 90% মার্কস পেয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, এবং সে এই মুহূর্তে মেডিকেল পড়ে আর কি। কিন্তু যেটা হলো যে এরপরে যখন সে হস্টেলে গেল, সেখানে যে বিষয়গুলো সামনাসামনি তাকে হঠাৎ করে মানে পড়তে হলো, সেখানে সে আর কি তার সমস্ত জিনিসগুলো, ধরুন আমাদের বাড়ি পারিবারিক যে ডিসিপ্লিন, মা বাবার সম্পর্কে যে ধারণা, যে ভ্যালুস গুলো তার মধ্যে দেয়া হয়েছে, সমাজ থেকে যে মোটামুটি আমাদের পারিপার্শ্বিক, যেহেতু আমরা টিচিং প্রফেশনে অনেক জিনিস আমরা ধরুন করি না স্বভাবতই, তো সেইগুলোতে সে বারবার করে বারংবার ধাক্কা পাচ্ছে। এবার সে সেই জায়গাটা অ্যাডজাস্ট করতে গিয়ে সে ওখানটায় মানিয়ে নেবে, বা আমরাই বাবা মা হিসেবে কি বলবো যে ওই সমস্ত ভাইরাস গুলোর সঙ্গে তুমি নিজেকে যুক্ত করো, না হলে তুমি এই সোসাইটিতে টিকে থাকতে পারবে না। না, আমাদের কি বলা উচিত যে যে এথিক্সটা নিয়ে তুমি বেঁচেছো সেটা তোমাকে আগামী জীবনে অনেক বেশি সুন্দর এবং সুস্থ সামাজিক জীবনে তোমাকে সাহায্য করবে, সেটাই করা উচিত। সেটা নিয়ে আমরা এই মুহূর্তে মানে পারিবারিকগত ভাবে 3জনই, আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা 3জনই ভয়ঙ্কর ভাবে ডিস্টার্ব, এবং আমরা বুঝতে পারছি না মানে তাকে আমরা কিভাবে গাইড করবেন, কি বলবেন, তাই তো? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার আর আরেকটা কথা, আমি একটু মানে ডক্টর রিমা মুখার্জির সঙ্গে এমনিও পার্সোনালি সাক্ষাৎ করতে চাই। সেক্ষেত্রে আপনি আমাদের অনুষ্ঠান হয়ে যাবার পরে এইখানে যোগাযোগ করবেন, তারা টিভিতে যোগাযোগ করবেন, সেখান থেকে ফোন নাম্বার পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, উনি আপনি শুনতে থাকুন। ওনার ফোন কলটা আমার মনে হয় খুব রেলেভেন্ট আজকে, এবং সেটার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ফোন করেছেন এই ব্যাপারে। এইটা একটা খুব টিপিক্যাল সিনারিও উনি তুলে ধরেছেন, যে বাড়ির বাইরে গিয়ে একটা হোস্টেলে থাকছে, সেই পরিবেশটা সাথে মেয়েটির পুরো ভ্যালু সিস্টেম সমস্ত কিছু একটা তোলপাড় হচ্ছে। হ্যাঁ, এখন সেইখানে এইটা হয় তার কারণ ও একটা কিন্তু খুব প্রোটেক্টেড এনভায়রনমেন্টের মধ্যে থেকেছে, যেখানে এই জিনিসগুলো কোনোদিন চ্যালেঞ্জ হয়নি। ও যদি অনেকে হয়তো দেখা যায় যে 11-12-এ একটা মানে বন্ধু বান্ধবদের সাথে আর একটু বেশি মেলামেশা করলে সেখানটায় দেখা যাবে হয়তো যে পৃথিবীতে আমার বাড়িতে যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমাকে বড় করা হয়েছে, এর বাইরে অনেকেরই নানা রকম মতামত, দৃষ্টিভঙ্গি থাকে। এখন এই জায়গাটা এখন একটু ওর টালমাটাল স্টেজ হলেও, কিন্তু প্রথম জিনিস আমি যেটা বলবো, যেটা বাবা মার যেটা করা দরকার, সেটা হচ্ছে যে বাবা মাকে ওর বন্ধু বান্ধবরা খারাপ এটা যাতে না বলা হয়। উনি একটা বললেন যে ভাইরাস কথাটা, আমি বুঝতে পারছি উনি মা হিসেবে উনি খুব কনসার্নড, এবং ওনার একটা ভয় হচ্ছে যে এরা মেয়েকে পুরো বিগড়ে দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে মেয়েকে ওরা বিগড়োতে মানে পারবে কি পারবে না, সেখানে ওনাদেরও কিছুটা এখানে একটা ভূমিকা আছে। প্রথম জিনিস সেটাই যে ওদেরকে যদি যারা কিনা ওর বন্ধু, তাদের বিষয়ে নেগেটিভ কিছু বললে কিন্তু আরো বেশি একটা বাবা মার থেকে দূরত্ব তৈরি হবে, কারণ সে মনে করবে বাড়বে, কারণ তার মনে হতে পারে আমার এরা খুব বন্ধু, এদের সাথে আমি খুব ভালো মানে খুব ভালো, এরা আমার কুল সব বন্ধু, এদের সাথে আমার খুব হ্যাং আউট করতে ভালো লাগে। এই যে জিনিসগুলো, সেইগুলো মা পছন্দ করছে না, কিংবা ও যদি গিয়ে ওর বন্ধুদের বলেও যে দেখ আমার মা এগুলো পছন্দ করছে না, তাহলে সেটা তো বন্ধুরা হয়তো কিছু একটা প্রকাশ করতে পারে। আর
একটা জিনিস ওনাকে বুঝতেই হবে যে একটা হস্টেলে একটা বন্ধু সার্কেলের মধ্যে থাকাটা ওর সার্ভাইভালের জন্য খুবই দরকার। ও সেখানে যদি ও মানে আলাদা ওর নিজের মতো করে একেবারে আমার বাবা মা বলেছে তো এইগুলো এখন 11টায় শুয়ে পড়া উচিত, আমার 6টায় ওঠা উচিত, এই জিনিসগুলো যদি ও ফলো করতে পারবে না, কারণ তাহলে ও দল থেকে ওকে বেরিয়ে আসছে। আর পিয়ার প্রেশারটা খুব বেশি, এবং মেডিকেল কলেজের হস্টেলগুলোতে কি হয় আমরা জানি, কারণ আমি থেকেছি। এবং সেখানে ওকে যেটা ওনাকে বুঝতে হবে যে খুব আলতোভাবে বলতে হবে, কয়েকটা জিনিস জাস্ট পয়েন্ট আউট করতে হবে। দেখো, এদের সাথে তুমি মিশছো, এদের মধ্যে নিশ্চয়ই ভালো কিছু কোয়ালিটিস আছে যার জন্য ওরা তোমার বন্ধু, এবং তোমাদের একসাথে থাকতে হবে, তোমাদের এরাই তোমার পাশে থাকবে। এই কলেজ লাইফে সত্যি কিন্তু দুঃখে সুখে এরা অনেকটা একটা রোল প্লে করে, এটা তো অস্বীকার করলে চলবে না। দ্বিতীয়ত হচ্ছে বোঝানো যে দেখো তুমি ডাক্তারি পড়তে গেছো, তুমি আর যাই করো না কেন, তুমি জানো মানে তুমি তোমার চয়েস, কিংবা তুমি যে তোমার বন্ধু বান্ধবরা যে ভালো ইনফ্লুয়েন্স, আমরাও সেটা চাইছি, আমরাও সেটা দেখতে চাইছি, আমরা সেটা দেখতে চাইছি তোমার রেজাল্টে। তোমার যদি তারা ভালো হিতাকাঙ্ক্ষী, তারা যদি গুড ইনফ্লুয়েন্স, তাহলে তো তুমি ডাক্তারি পড়তে ঢুকেছো, তুমি ডাক্তার হয়েই বেরোবে, সেটা যেন তুমি করো। মানে তার দায়িত্বর জায়গাটা তাকে বুঝিয়ে দেওয়া। এবং একটা আমি যেটা বলি যে ফ্রেন্ডশিপকে নিন্দে না করে, যে কোনো বন্ধুত্বটাকে নিন্দে না করে বলা উচিত একটা ভালো সম্পর্ক, একটা ভালো ফ্রেন্ডশিপে সেটাতে একটা মানুষের উন্নতি হয়, একটা খারাপ সম্পর্ক কিংবা খারাপ ফ্রেন্ডশিপে অবনতি হয়। তোমার যদি উন্নতি হয় আমি বুঝবো যে হ্যাঁ এরা সত্যি ভালো। ঠিক। আর একটা জিনিস হচ্ছে, আমরা বাবা মা হিসেবে আমরা কিছু ভ্যালিউজ ইনস্টিল করি, কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকে আমরা এই বয়ঃসন্ধি থেকে যখন আমরা ইয়াং অ্যাডাল্টের দিকে যাচ্ছি, আমাদের নিজেদের যখন আইডেন্টিটি তৈরি হয়, তখন আমরা আমাদের বাবা মার ভ্যালিউজ থেকে আমরা সবটা নাও নিতে পারি, আমরা নিজে কিছু সেটার থেকে ইনকর্পোরেট করব, কিছু আমরা মনে করব এটার কোনো মানে হয় না। এইগুলোকে এই যে আগেকার দিনে আজকে সার্ভাইভালের জন্য কোনটা রেলেভেন্ট কোনটা রেলেভেন্ট না সেটা তারা বেছে নেবে। এবং সেইখানে যদি আমরা খুব বেশি রকম বাবা মা হিসেবে খুব বেশি তুমি ভুল, আমরা এটা বলেছি, আমরা ঠিক, তুমি ভুল, এই জায়গাটা, এই জাজমেন্টের জায়গাটা যদি খুব বেশি রকম চলে আসে, তাহলে কিন্তু মেয়ে দূরে সরে যাবে। বয়ঃসন্ধিতে একটি ছেলে বা মেয়ে স্বাধীনতার স্বাদটা পেতে চায় এবং পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেখানে বাবা মায়েদের সমস্যা তৈরি হয়, বা বাবা মায়েদের সঙ্গে ছেলে মেয়েদের কতগুলো কনফ্লিক্ট, কতগুলো দ্বন্দ্ব তৈরি হয়, সংঘাত তৈরি হয়। সেই জায়গা থেকে কথা বলছি। তুমি যেটা বলছিলে না, আমাদের কাছে এরকম টেলিফোন এসছে যে একদম এত আমার বাধ্য মেয়ে, তারাও 3 জন ছিলেন, বাধ্য মেয়ে, তাকে হস্টেলে পাঠালাম, হস্টেল থেকে যে ফিরে এসছে তাকে আমি চিনতে পারি না। আমরা তখন জিজ্ঞেস করেছিলাম যে সে কি লেখাপড়া, না পড়াশোনা ঠিকই করে, কিন্তু কথা হচ্ছে যে এই কিরকম সিস্টেমের মধ্যে পড়লো, মাঝরাত অবধি প্রায় জেগে থাকে। আমরা বাড়িতে সকাল সকালে ওঠানো অভ্যেস করেছিলাম, আগে আমার সঙ্গেই সব গল্প হতো, এখন রাত দিন কখনো ফোনে, কখনো বাইরে, কখনো আমার সঙ্গে হয়তো দিনে 10% কথা বলে। এখন এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা স্বাভাবিক, এই চেঞ্জটা স্বাভাবিক, এই চেঞ্জটা আরো বেশি মানে যারা মানে ওই সময়টা বাড়িতে যখন থাকে না, বাড়িতে যারা থাকছে না, যারা হস্টেলে থেকে পড়াশোনা করছে, তাদের মধ্যে এই চেঞ্জটা ন্যাচারালি অনেক বেশি, কারণ এটা একটা অন্য পরিবেশে গিয়ে থাকা হচ্ছে। এখন সেই অন্য পরিবেশে সে যে থাকছে তারও কিছু সুবিধে অসুবিধে হচ্ছে, মানে তারও যে এই বডি ক্লকটা পুরো পাল্টে নিতে হচ্ছে, তারও যে সবসময় রাত জাগতে ইচ্ছে করছে তাও কিন্তু নয়। এরকম ছেলে মেয়েদের সাথে যদি জিজ্ঞেস করা হয়, বলো আমার তো মানে ঘুটঘুটে অন্ধকার করে ঘর, ঘুটঘুটে অন্ধকার করে ঘুমানোর অভ্যেস, সেখানে রুমমেট
আলো জ্বালিয়ে রেখেছে, সেখানে আমি যদি কিছু করি তা প্রোটেস্ট করতে যাই তাহলে অসুবিধে, কাজে আমাকে এটা মানিয়ে নিতে হচ্ছে। কাজে আমাদের এই জায়গাটাও তো বুঝতে হবে যে তাকেও কিন্তু কতটা চেঞ্জ করতে হয়েছে, কতটা তাকে অ্যাডজাস্ট করতে হয়েছে ওই জায়গাটা থেকে নিজেকে মানিয়ে। কি অখাদ্য খাবার একটা, মানে যে বাড়িতে যে ধরনের রান্না খেয়ে অভ্যস্ত, ওখানে কি অখাদ্য খাবার, সেখানে একটা সকালবেলায় কেউ সে খেয়ে কলেজে গেল কিনা সেটা কেউ জিজ্ঞেস করছে না, অনেক সময় তারা কিছু না খেয়ে কলেজে যাচ্ছে। তো এইগুলো তো সার্ভাইভালের মধ্যে পড়ছে, আমরা শুধু খারাপটাই দেখছি কেন? তার মধ্যে আজকে একটা খুব ওভার প্রোটেক্টেড এনভায়রনমেন্ট থেকে গিয়ে তার মধ্যে একটা মানে অনেক কিছু লাইফে তাকে মেনে নিতে হচ্ছে, তাকে সেই মেনে নিতে হচ্ছে কারণ সেও একটা স্টেজ অফ লাইফে পৌঁছেছে যেই স্টেজে এই মেনে নেওয়াটা যেরকম এক্সপেক্টেড, সেরকম বাবা মাও এখন কিন্তু আর একটা স্কুল গোয়িং বাচ্চার বাবা মা না, তারাও একটা কলেজ গোয়িং বাবা মার একটা বাচ্চা, এই বাচ্চার বাবা মা, তাদেরও একটা প্রমোশন হয়েছে। কাজে আমরা কেউই তো কোনো সময় এক জায়গায় থাকতে পারি না, সেটা উচিত না। এই জায়গাটাই বোধহয় বাবা মায়েদের একটা সমস্যা হয়, তারা এক্সপেক্ট করেন যে যেভাবে এতদিন ছেলেটি বা মেয়েটি বড় হয়েছে তাকে যেভাবে পেয়েছেন এখনো ঠিক সেটা পাবেন। এবার যখনই তার মধ্যে এই পরিবর্তনগুলো একদমই তাই, সেটা অ্যাকসেপ্ট করতে তাদের অসুবিধা। একদমই তাই। এবং আমি বলছি যে ধরা যাক একটা ছোট বয়সে এক একজনের খুব হাসি খুশি, সে হেসে মানে বাড়িটাকে একেবারে কাঁপিয়ে রাখে, তো সে যখন বড় হচ্ছে, সে যখন ফর এক্সাম্পল ধরা যাক আমাকে মা যেটা আমাকে মাঝে মাঝে বলে, তুই ছোটবেলায় কি হাসি খুশি ছিলিস, কি আনন্দ, মানে সবসময় একটা কিরম ফুর্তি ফুর্তি ভাব ছিল, একটা মানে হেসে সারাক্ষণ গড়াগড়ি খাচ্ছি ইত্যাদি। আমার পয়েন্টটা হচ্ছে আমার এই বয়সে দাঁড়িয়ে, আমার এখন তো বিস্তর বয়স, সেই হঠাৎ খিলখিল করে তো আনন্দ, মানে আমার পয়েন্ট হচ্ছে আমার তো সেই বয়সটা নেই, ওই বয়সে আমার যা যা রেসপন্সিবিলিটিস ছিল সেই তুলনায় আজকে আমার যে রেসপন্সিবিলিটি, অর্থাৎ আমরা বাবা মা হিসেবে আমরা সবসময় অ্যাকচুয়ালি একটা আমাদের সন্তানকে একটা ভাবে দেখতে চাই, সেটা যে বয়সই হোক না কেন, বয়সন্ধি কেন, কলেজ গোয়িং কেন, ইভেন এই বয়সে গিয়েও আমরা আমার মানে বাবা নেই, মা চান যে আমার ওই ছোটবেলার আমাকে দেখতে চান। সম্ভব কি সেটা? এটা কি মানে আমার মাকেও তো আমি দেখতে চাই উনি আমার ছোটবেলায় যেরকম ছিলেন, তো সেটাও কি সম্ভব? সো এই কিছু জিনিসগুলো আমাদের তো মেনে নিতেই হবে যে কারোর জন্যই সময় থেকে থেমে থাকছে না, আমাদের প্রত্যেককে এক একটা স্টেজ অফ লাইফে আমাদের কিন্তু এক একটা মানে জিনিসের এক একটা ইমোশনাল টাস্কের মধ্যে দিয়ে আমাদের পেরোতে হবে, এবং সেটা না পেরোলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা পিছিয়ে পড়বো, আমাদের কিন্তু কোপ করতে পারাটা আরো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। যে পুরে যেমন শোনা হয়, হ্যাঁ একদমই এটা একদমই তাই, যে এই সময়টার মধ্যে দিয়ে গিয়ে তারপর সে কি তৈরি হলো। এই যে মেয়েটি, আমি বরঞ্চ বলবো এই যে মেয়েটি যে হস্টেলে থেকে যে পড়াশোনা করে, তাকে তো অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে, এই মেয়েটি যখন আরেকটা জায়গায় গিয়ে যদি তাকে গিয়ে থাকতে হয়, সেখানে তার কাজের জন্যই হোক না কেন, কি তাকে অন্য কোনো স্টেটে গিয়ে পড়াশোনা করতে হয়, ওর ট্রানজিশনটা অনেক সহজ হবে। কারণ কি, ও অলরেডি একটা চেঞ্জ, বাড়ির থেকে বেরিয়ে যে একটা বিরাট একটা জগতের মধ্যে নানা রকম লোকের সাথে অ্যাডজাস্ট করে, নানা রকম পরিবেশের মধ্যে তাকে যে অ্যাডজাস্ট করেছে, যে সারভাইভ করতে পারছে, সেইটাতে সে কিন্তু তার বাবা মার এটা মানে এইটা পজিটিভ সাইডটা হচ্ছে তার কিন্তু অন্য জায়গায় গিয়ে সে কিন্তু অনেক সহজে মানাতে পারবে। কিন্তু যে মেয়েটা বাড়িতে থেকে পড়াশোনা করছে, কিংবা যে মেয়েটা আগাগোড়া বাড়িতে থেকে হয়তো দেখা গেল ডাক্তারি পাশ করলো, তাকে হয়তো কলকাতার বাইরে যেতেই দেওয়া হলো না, তার কলকাতাতেই আরেকটা খুব একটা ভীষণ একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টেই বিয়ে হলো, তার কিন্তু দেখা যাবে কোপিং স্কিলস কম, তার কিন্তু দেখা যাবে যে একটা একটু ডিফিকাল্ট একটা সিচুয়েশন হলেই সে কিন্তু মনে করবে বাবারে আমি কি করে পারবো, কারণ কি তার সেই এক্সপোজারটা হয়নি, তার সেই কিন্তু হয়তো দেখা যাবে যে অনেক বেশি বাধ্য,
কিন্তু বাধ্যতাটাই মানে একটা জীবনের বাধ্য- একমাত্র হ্যাঁ, ক্রাইটেরিয়া হ্যাঁ, হতে পারে না। এক্স্যাক্টলি। তবে একটা জিনিস জানেন তো, বাচ্চাদের কিন্তু বাড়ির থেকে দূরে গিয়ে, যেমন আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি, অন্য অন্য রকম পরিবেশ, অনেক কিছুর সঙ্গে মানানো, আবার নতুন করে বাবা মাকে ফিল করাও হয়। যেমন একটি মেয়ে সেদিন বলছিল যে সে গেছে হস্টেলে থেকে পড়ছে, তার প্রথম সমস্যা সে যেটা বুঝলো যে নিজের জামা কাপড়গুলো নিজে কেচে ইস্ত্রি না করলে পরে তাহলে সে নেক্সট উইকে যে ফ্রেশ জামা কাপড়ে যাবে তার কিন্তু সেই ব্যবস্থা নেই। হ্যাঁ, একদম বাড়িতে মা এটা তাকে করে দিতেন, সে টেরই পেত না যে কি করে তার সেইটাই। ওয়ার্ড্রোবে এগুলো থাকে। সেটাই। এবার সে কিন্তু ফিল করলো যে আমাকে কিন্তু উইকেন্ডে জামা কাপড়গুলো কাচতেই হবে, ইস্ত্রি করতেই হবে, তবে আমি নেক্সট একদমই উইকে। তাই, একদমই এটা তাই। তার লেসন। একদমই এটা তার lesson। এটা যে হস্টেলে থাকছে, এই মেয়েটিও যে হস্টেলে থাকছে, তাকেও কিন্তু অনেক কিছুই জিনিস ও করছে, যার জন্য ও কিন্তু সার্ভাইভাল, ও কিন্তু সার্ভাইভ করছে। হ্যাঁ, কিছু মতের মানে একটা তফাৎ হচ্ছে, হওয়ারই কথা। মানে এটা তো অ্যাডোলেসেন্স, বয়স সন্ধির থেকে আমাদের নিজেদের মতামত তৈরি হয়। সেখানে সবসময় আমি বাড়িতে থাকলেও সব ব্যাপারে আমরা কি সবকিছু মেনে নি, বাবা মা যা বলছে সবকিছু মেনে নি, মেনে তো নি না। তো কাজেই এই ডিফারেন্সটা হবে। আমার মনে হয় ওনার এত কিছু মেয়েকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের না একটা ফোন আছে, বোধহয় একটু দেখে নি তো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, ডক্টর মুখার্জিকেও নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যে প্রসঙ্গটা নিয়ে আপনারা আলোচনা করছেন, আমার মানে নিজের চোখে দেখা এবং নিজে সেই ঘটনাটার মধ্যে ইনভলভমেন্ট থাকাতে আমি একটু শেয়ার করতে চাই। নিশ্চয়ই বলুন। আমার এক মানে দাদা বলা মানে বন্ধু প্রতিম দাদা আর কি, তারাও হাজব্যান্ড ওয়াইফ এবং তাদেরই একটি মেয়ে, এবং সেই মেয়েটি গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করার পর ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিট হয়। এবং সেই মেয়েটি ছোটবেলা থেকে একটা খুব রাবীন্দ্রিক পরিবারের মধ্যে বড় হয়েছে এবং উত্তর কলকাতার একটা স্বনামধন্য পরিবারের মেয়ে। এবং সেই মেয়েটি একেবারেই শান্তশিষ্ট, একদমই গোবেচারা টাইপের ছিল এবং খুব ভালো মেয়ে, ভালো স্কুলে পড়াশোনা করেছে, স্কলার মেয়ে। এবং যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করা হয় সেটা ওর বাড়ি থেকে খুব দূরে নয়, আবার খুব কাছেও নয়, একটু দূরে। এবং সেখানে কলেজে ভর্তি হওয়ার পর যখন মাঝে মাঝে ও হস্টেলে দেয় ওনারা, তো যখন বাড়িতে আসতো তখন আস্তে আস্তে কিছু চেঞ্জিং ওনারা লক্ষ্য করেন, ওই দাদা বৌদি। লক্ষ্য করার পর কিছুদিন পর ওনারা একদিন ওর হোস্টেলে যান ওর সঙ্গে দেখা করতে। যখন যান, গিয়ে দেখেন যে হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আরো 3-4টি মেয়ের সঙ্গে ওই মেয়েটি স্মোক করছে। ওটা যখন ওরা দেখতে পায় তখন ওনাদের স্বাভাবিক কারণেই ওই রকম একটা মেয়েকে দেখে যে স্মোক করছে, ওনারা সঙ্গে সঙ্গে কিছুটা পাজল ডাউন। যাই হোক, তারপর ওনার সাথে কথাবার্তা বলে ওরা আবার চলে আসে। আসার পর ওরা আমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করে যে দেখেছি আমরা, কি করা যায়। তা যাই হোক, আমরা নিজেরা আলোচনা করে বলি যে ওকে বকাঝকার দরকার নেই, ও তো আসবে শনিবার রবিবার করে, তখন ওর সঙ্গে একবার কথা বলা যাবে। তারপরে ও যখন বাড়িতে আসে এবং ইন্ডিপেন্ডেন্ট আরো কিছু অ্যাটিটিউড দেখা যায়, যেগুলো অতটা আমি বলতে চাইছি না, একটা সময়টা কম, কিছু লক্ষ্য করা যায় যেগুলো মানে ওর ক্ষেত্রে স্বাভাবিক নয় সেই আচরণগুলো। তারপরেতে ওর বাবা মা এরকম যখন হলো, তারপরে একটা সানডে করে ওকে একদিন ও বাড়িতেই ছিল, যাই হোক বাইদি ভাই আমিও পৌঁছই। ওই মেয়েটি খুব ছোট্টবেলার থেকে আমাকে খুব ভালোবাসে, মানে কাকু কাকু বলে একদম নিজের মতোই দেখে, যদিও আমি ওর কোনো ব্লাড কানেকশনে নেই। যাই হোক, তখন আমি যাই ওদের বাড়িতে, আমি ওর সাথে কথা বলে জানা যায় যেই 2-3টি মেয়ের সঙ্গে বাইরে দাঁড়িয়েছিল তারা ওর খুব কাছের বন্ধু হয়েছে। এবং ওদের যে টিমটা, যেই কলেজটা ওরা পড়ে, তার মধ্যে ওরা এই 3-4 জনই কিন্তু এই ব্যাপারগুলোতে খুব ইনভলভ। মানে আপনার স্মোক করা বলুন বা অন্য কিছু খারাপ কাজ বলুন, যা যা হয় আর কি হস্টেল জীবনে। তো তখন অ্যাকচুয়ালি আমি এই জন্যই কথাটা বলছি, আসলে ধরুন সেই 3-4টে মেয়েও তো কারো বাবা মায়েরই মেয়ে। একটু আগে যিনি ফোন করেছিলেন উনি বলছিলেন না ভাইরাস, সেই জন্যই কথাটা আমি বলছি। কেউ কিন্তু ভাইরাস নয়, ওরা যদি ভাইরাস হয়ে থাকে তার জন্য আমরা দায়ী, বাবা মায়েরা দায়ী। আপনাকে অনেক ধন্যবাদ এই টেলিফোনটির জন্য। ওর সঙ্গে কথা বলার পর তারপরে মাসখানেক পরে একটা দিন, কোনো একটা অকেশনের দিন, ওর বাড়িতে ওর ওই 3-4 জন বন্ধুকে ডাকা হয়, মানে তাদেরকে ইনভাইট করা হয়। এবং সেটা পুরোপুরি প্রিপ্ল্যান ছিল, কিন্তু মেয়েটি জানতো না। কিন্তু আমরা ইচ্ছে করেই ওদেরকে ডাকি, ডেকে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি, সারাদিন ওদের সঙ্গে কাটাই। এবং ওদের সঙ্গে আস্তে আস্তে কথা বলে অনেক কিছু ওদের থেকে, ওরা একেবারেই বাচ্চা মেয়ে, তো 18-19 বছরের মেয়ে, তো ওদের সাথে অনেক কিছু জানতে পারি।
এবং ওদেরকে এত সুন্দর করে বোঝানো হয় সব ব্যাপার, এবং ওরা ওই যে 3-4টি মেয়ে, আজকে ধরুন এই ঘটনাটা আমি বলছি 6 মাস আগে, এই 6 মাস পর আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলছি না যে এই একদিনের বোঝানোতে ওরা বুঝে গেছে, কিন্তু সামহাউ কোথাও গিয়ে ওরা না কিছুটা বুঝেছে, এবং বোঝার পর আমরা কিন্তু একবারও বলিনি 3-4 জনের সঙ্গে তুমি একদম মিশবে না, একদম কথা বলবে না, এই কথাগুলো কিন্তু একবারও বলিনি। কেন এগুলো বলতে গেলে আমার মনে হয় যেন হিতে বিপরীত হবে। কিন্তু ও কিন্তু ওদের সঙ্গে মেশে, বাট আস্তে আস্তে কিন্তু নিজেকে এখন যখন ও বাড়িতে আসছে, বা ওর গার্জিয়ানরা ওর হোস্টেলে যখন আচমকা যায় মাঝে মধ্যে, তখন কিন্তু দেখে অ্যাটিটিউডটা অনেকটাই, হয়তো 100% বদল হয়নি, কিন্তু 75%, 80% বদল হয়েছে। এবং ওর যারা বন্ধুরা ছিল, যাদেরকে আমি দেখেছিলাম গত 6 মাস আগে, একটু অ্যাডামেন্ট ছিল বা একটু উগ্রতা ছিল, তারা কিন্তু অনেকটাই ঠিক হয়েছে, এবং তারা এই পরিবারটার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড হয়েছে, এবং মেয়েদের সঙ্গে কথা বলে, মাঝে মাঝে ফোন করে, এবং তারা আমাকেও ফোন করে, কি কাকু কেমন আছো, কি খবর, আমি তাদেরকে ফোন করি মাঝে মাঝে, ভালো আছো তো, জাস্ট বোঝানোতে কিছুটা কাজ হয়। আপনাকে অনেক ধন্যবাদ এই টেলিফোনটির জন্য, ভালো, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে এটা শুনে সত্যি খুব ভালো লাগলো যে অ্যাকচুয়ালি এই যে বয়সে ছেলেমেয়েরা, এখন মেয়েরাও যে স্মোক করা, গাঁজা খাওয়া, ড্রিঙ্ক করা, এই যে সো কল্ড কিছু অ্যাক্টিভিটিস, কুল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এইগুলো একটা কোথাও ওরা নিজেদের একটা কিছু প্রমাণ করতে চায় যে আরে আমরাও এখন বড় হয়েছি, আমাদেরও স্বাধীনতা হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা এখন বড়দের মতো কাজ করে। এক হচ্ছে বড় হয়েছি, মেয়েদের কাজ করে যে আমরা কিছু কম নেই, আমরা কম নই, কিন্তু অনেকে এক্সপেরিমেন্ট করে, কিন্তু সেই জায়গাটায় ওই এক্সপেরিমেন্টেশনটা যদি শুধু এক্সপেরিমেন্টেশনের জায়গায় থেকে যায় তাহলে প্রবলেম নেই। এবং আমার মনে হয় যখন কোনো অ্যাডাল্ট এবং কোনো রেসপন্সিবল অ্যাডাল্টরা যদি এইভাবে বোঝায় যে মানে সেখানে খুব একটা ম্যাচিওর ডিসকাশন, যেখানে আমি একজন বড় কেউ বলছি, তোমাকে অনেক জ্ঞান দিচ্ছি, এরকম না, খুব একটা খোলামেলা ডিসকাশন যে হ্যাঁ ছোটবেলায় জানিস তো এরকম করছি, মানে যেটা যে বাবা মারা ওই জায়গাটা করে, যে অনেক বাবা মাকে আমি জানি যে যারা এবং যাদের ছেলেমেয়েরা ভীষণ ভালো তৈরি হচ্ছে, যে হ্যাঁ ড্রিঙ্ক যদি করতে হয় আমার সামনে বসে তুমি ড্রিঙ্ক করবে, তোমার যদি মনে হয় ড্রিঙ্ক করার এক্সপিরিয়েন্সটা কি সেটা তুমি বাড়িতে করবে, আমার সামনেই করবে, কারণ আমি চাই না যে তুমি লুকিয়ে লুকিয়ে কোথাও একটা খুব বাজে একটা কিছু, সস্তার একটা কিছু খেয়ে কোথাও একটা পড়ে থাকলে। এরকমও ফ্যামিলিতে এরকমও জিনিস ঘটেছে, এবং সেখানে ওই লুকোচুরি ব্যাপারটা নেই, কিংবা হয়তো লুকিয়ে লুকিয়ে সিগারেট খেয়েছে বাড়িতে, গন্ধ বেরিয়েছে, ঢুকেই বাবা হয়তো বলল যে সিগারেট খেয়েছিস, মানে সেই খেয়েছিসটা এমনভাবে বলা যে মানে আমি তো মানে এই বয়সে তো আমিও করেছি, এরকম একটা ব্যাপার, কিংবা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা, এবং সেটার থেকে সেই এক্সপিরিয়েন্সটা থেকে শেয়ার করে আমি এই ভুলটা করেছিস, তোরা করিস না, তোরা এক্সপেরিমেন্ট করেছিস, 4 জন মিলে স্মোক করছিস, ঠিক আছে, এইবার ওটা কিন্তু হেলথের পক্ষে খুব খারাপ। মানে ওই যেটা বললাম র্যাশনাল, আমার কথা যদি মনে না হয় গুগল করো, আজকে এটা সবচেয়ে সুবিধে যে আমরা কেন বড়রা কিছু জিনিস বারণ করছি, সেই কারণটা বোঝাতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি বড় বলেই বারণ করছি তা নয়, আমরা আমাদের পরিবারে এগুলো করা উচিত না, এই লজিকগুলো আমার মনে হয় না দিয়ে পরিবার আমার কি প্রেস্টিজ থাকলো এইগুলো, এই রিজনিংগুলো না, সেখানে কি হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে যে তুমি আমাকে লেট ডাউন করছো, তা নয়, সেখানে এরা ভেতরে ভেতরে ভাবে তুমি কে, সে বাবা মার ব্যাপারেও তারা ভাববে তুমি কে, তুমি আমাকে অনেকবার লেট ডাউন করেছো, মনে মনে ভাববে অমুক দিন অমুক করেছিলে, তাতে তো আমিও লেট ডাউন হয়েছি, তাতে কি, ওই দিকে সেই জন্য ডিসকাশনটা যাওয়া উচিত না যে আমরা এরকম একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তুমি এরকম একটা কাজ করে আমাদের পুরো একেবারে প্রেস্টিজটা কি কোথায় মাটিতে মিশিয়ে গেল ইত্যাদি, সেটা না বলে তুমি যেটা করছো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে স্মোকিংটার আরো কিছু ক্ষতিকারক মানে ফিউচার আছে, সেইগুলো তুমি নিজে গুগল করে দেখো, নাহলে আমি তোমার স্মার্টফোনে আমি গুগল করে তোমায় দেখাচ্ছি।
এইটা করলে কি হবে, এটাকে একটা আমরা র্যাশনালি অ্যাপ্রোচ করছি এবং আমরা ওকে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছি না। কি হয়, একটা কিছু তারা দোষ করলো, আমরা একেবারে তার চরিত্র নিয়ে একটা বিশ্লেষণ করে একটা বিরাট মহাভারত লিখে ফেললাম যে চরিত্র খারাপ। আরে চরিত্র খারাপ বলার তো আমরা কে? ঠিক, যে বলছে তার চরিত্র খারাপ, কারণ সে চরিত্র যদি ভালো তো অন্যদের চরিত্র খারাপ বলতো না, ঠিক, তাই না? ঠিক, তো কাজে এই জায়গাগুলো আমার মনে হয় এই যে খুব আমরা একটা মানে এই জায়গাগুলো খুব, এটাকে খুব বেশি ঘোট পাকানো, এটাকে খুব বেশি ইমোশনাল করা, খুব ইমোশনালি ব্ল্যাকমেল করা, এইগুলোর কোনো দরকার নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড এগুলো। তো এই যে আমাদের যে লাস্ট ফোন এসেছিল, হ্যাঁ। কথা বলছিলাম, তা আমার একটা কথা খুব মনে হয় জানো তো, আমরা আমরা এই যে বললেন না খুব রাবীন্দ্রিক পরিবেশে, খুব সম্ভ্রান্ত পরিবারের হ্যাঁ, একটি, হ্যাঁ। যখন এরকম একটা পরিবেশ থেকে একটি ছেলে বা মেয়ে বাইরে আসে, তখন না এই যে অন্যরকম একটা জীবন, সেটা কিন্তু তাকে আকর্ষণও করে, হ্যাঁ, যে হ্যাঁ। জীবনটার স্বাদ সে আগে কখনো একদমই পায়নি। একদমই নিশ্চয়ই। এই যে যেটা বললে তুমি, যে তাকে যদি র্যাশনালি বোঝানো যায় হ্যাঁ। যে তুমি আজকে যে ড্রাগ নিচ্ছ, নানান কিছুর মধ্যেই তো হ্যাঁ, হ্যাঁ, জড়াচ্ছে হ্যাঁ, লোকে, হ্যাঁ। ড্রাগ নিচ্ছ, কিংবা তুমি যে আজকে স্মোক করছো, কিংবা তুমি যে অ্যালকোহলের দিকে চলে যাচ্ছ, সেইটা এক্সপিরিয়েন্স করা আর সেইটাতে অ্যাডিক্টেড হয়ে হ্যাঁ, পড়া, হ্যাঁ। এটা র্যাশনালি এগোনো একরকম। কিন্তু এমন অনেক ছেলে মেয়ের কাছে শুনেছি যে বাড়িতে এত রেস্ট্রিকশনে বড় হ্যাঁ। হয়েছে যে ওইগুলো কিরকম স্বাদ, কিরকম কথা বলা, কিরকমই, সেইটার জন্য ভীষণ একটা আকাঙ্ক্ষা। হ্যাঁ, মানে অনেকের আমার যেটা মনে হয় যে ওই বয়সে আমরা যখন ওই বয়স দিয়ে পেরিয়েছি, আমাদেরও তো অনেক স্বাদ আহ্লাদ ছিল, সেটা কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসছি বলে হয়তো আমরা সেগুলো পূরণ করতে পারি না। এখনো এই বয়সে দাঁড়িয়ে এক এক সময় মনে হয় যে ওইটা তো করা হলো না, এই জীবনে আর করা হলো না। হ্যাঁ, তো আমার পয়েন্ট হচ্ছে যে তার মানেই কি আমি হঠাৎ ওটা আমার মনে হয়েছিল ওটা করলে বেশ ভালো হতো, তার মানেই আমি মানুষটা হঠাৎ খারাপ হয়ে গেলাম? আমার পয়েন্ট হচ্ছে খারাপ এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স, আমি শুধু একটা গোটা জীবন শুধু ভালো এক্সপিরিয়েন্সে কাটানো যায় না, শুধু ভালো এক্সপিরিয়েন্স যে খারাপটা শেখা যায় না, মানে বিচারিত করা যায় না। আমি খারাপ চা খাবো, তবেই তো ভালো চাটা আমি অ্যাপ্রিশিয়েট করব। বুঝতে পারবো ভাঁড়ের চার মধ্যেও ভালো ভাঁড়ের চা, খারাপ ভাঁড়ের চা হয়। তো সেখানে একজন রাস্তার থেকে চা খেলাম, একটাতে ভীষণ বারবার আমি ওখানে যাচ্ছি কেন? কারণ ওর চাটা ভালো, আরেকজনের চাটা ভালো না। আমি ভালো নাটা এক্সপিরিয়েন্স এসছে বলেই আমি ভালোটা বুঝতে পারি, সেটাও যেরকম। ঠিক। আর আমার মধ্যে আমি যে কি, সেটাও আমাকে আবিষ্কার করতে হবে। অনেক সময় আমরা এক একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা চোখ খুলে যাই, এক একটা সময় যায় যেন আমাদের কি যেন একটা গ্রাস করেছে, যেখানে মনে হয় অন্য লোকেদের যে এর মাথাটা কি কাজ করছিল না যখন ওর মতো একটা মানুষ এরকম একটা জিনিস করলো। ঠিক। কিন্তু আমাকে ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমি গেছি বলেই আমি জানি ওইটা আমার জন্য নয়। আমি কিছুদিন ওই এক্সপিরিয়েন্সটা করার পরে আমি নিজেকে আরো বেটার বুঝলাম যে না, এইটা না ঠিক আমার জন্য নয়। কিন্তু এক্সপেরিয়েন্সটার মধ্যে দিয়ে না গেলে কিন্তু আমি সেই রিয়েলাইজেশনটা হতো না। এবং সেই জন্যই আমি বলি যে কোনো এক্সপিরিয়েন্স একটা ভীষণ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, কারণ ওটা আমাদের শেখায় আমরা কি, আমাদের নিজেদের গ্রো করতে হেল্প করে। অনেক সময় হয় না যে একটা ফোন আছে নিয়ে এখানে নিশ্চয়ই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি অনুপমা মন্ডল বলছি হালিশহর থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার মেয়ে সাইকোলজি অনার্সে পাশ করে এখন মাস্টার্স করার জন্য দিল্লিতে আছে। হ্যাঁ, তা ওকে যখন আমি দিল্লিতে অ্যাডমিশন করি, তা দুদিন পরেই ও ফোন করে আমাকে যে মা আমি একটা কি পেয়েছি, খুব একটা ভালো অ্যাচিভমেন্ট পেয়েছি, যে আমি এটার মধ্যে ইন্টারেস্টেড। তা কি ব্যাপার, ওখানে আমাকে না জানি প্রায় 30,000 টাকার উপরে ইনভেস্ট করে ফেলেছে। তারপর শেষে এমন কি কাজ থেকে বললো কি মতো গ্রুমিং করার কাজ, গ্রুমিং এর ক্ষেত্রে আমি ভবিষ্যতে আমি কিছু পয়সা কাজ করতে পারবো আর কি, তোমাদের কাছে সবসময় হেল্প দিতে হবে না আমার। তা যাই হোক, আমি খবরটা পেয়ে আমি ছুটে চলে যাই। তা ও প্রোগ্রাম দেখে আমার খুবই খারাপ লেগেছে, আমি দিতে পারছিলাম না, খুবই দিতে পারছি। তা
তারপর যে মেয়ে আমাকে বুঝিতে বলো, মা তুমি আমাকে 3টে মাস টাইম দাও, যদি আমার রেজাল্ট খারাপ হয় তখন তুমি আমাকে যে আশ্বাস করা বলো, আমি সেটাই মেনে নেবো, তাহলে 3টে মাস টাইম দাও। যেহেতু 3 মাস হয়নি, আরেকটা সমস্যা এখন তো দাঁড়াচ্ছে, ও কালকে আমাকে ফোন করে জানানো যে মা আমি যে প্রেগনেন্সিতে রয়েছি, পিএসে রয়েছি, সেটা মানে সমস্যা একটা আছে, আমি দেখে এসেছি। এর মধ্যে ও একটা ডিসিশন নিয়েছে যে ও একটা বাড়ি ফ্ল্যাট ভাড়া, নিশ্চয় একটা ফ্ল্যাট ভাড়া, ও আর একটা মেয়েকে নিয়ে দুজনে পার্টনারশিপে থাকতে চাইছে। এখন আমি আর আমার হাজবেন্ড ভীষণ টেনশনে পড়ছি যে মেয়ে কোথায় আবার ঠিক করলো, কেননা যেহেতু হাজবেন্ড দেখে শুনে জায়গাটা দিয়ে এসছি, এখন মেয়ে আমার কোথায় ঠিক করলো, ওখানে কি থাকতে পারবে কিনা, এই নিয়ে একটা ভীষণ টেনশনে পড়ছে। ওর আমি কি মতামত দেবো কিনা সেটা একটু করলে খুব খুশি হতাম। মানে আপনার জিজ্ঞাসা যে মেয়ে যে নিজে সিদ্ধান্ত নিয়েছে হস্টেল ছেড়ে একটা বাড়ি বা ফ্ল্যাট ভাড়া করে আরেকটি বন্ধুর সঙ্গে থাকবে, সেটা ঠিক কি না, আপনারা কি করবেন এটাই তো জানতে চাইছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিছু প্রশ্ন করবে তুমি? আপনার মেয়ের সম্বন্ধে আপনার কি ধারণা, আপনার কি মনে হয় যে আপনার মেয়ে যথেষ্ট ধারণা এটা আছে যে আমি জানি যে মেয়ে ভুল বা অন্যায় পথে চলার মতো মেয়ে নয়। আচ্ছা বেশ ঠিক আছে, ঠিক। ও কি আপনার মনে হয় ঠিক আছে? এটা আমি জানি যে কোনো অন্যায় কাজ করেনি এখনো, সেটা করবে না, কিন্তু এবার আশেপাশে পরিবেশে মানে একটা ভয় লাগে, দিলে তো থাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট বিপদ ঘটে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ দেখুন, আপনি লাস্ট যে কথাটা বললেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, কি যে কোনো সময় কিছু একটা হতে পারে, সেটা তো অ্যাক্সিডেন্ট, সেটা তো যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে, কাজেই সেইটা নিয়ে ভাবলে চলবে না। মেয়েটি যদি মানে মায়ের যদি মনে হয় যে ও যথেষ্ট একটা ম্যাচিওরড মেয়ে, খুব একটা হুটপাট একটা ডিসিশন নেয় না, তাহলে আপনাকে দেখতে হবে যে ও এইটা তো অনেকেই আজকাল তো এরকম ভাবে থাকে, কাজেই ও যদি এরকম একটা ব্যবস্থা করে দেখাই যাক না, যদি সেটা ওয়ার্কআউট না করে তাহলে আবার অন্য কিছু ভাবা হবে। কিন্তু এটা মানে আপনার যা মানে লোক্যালিটিটা কিরম, তার ল্যান্ডলর্ড কিরম, সেখানে ও সেফ থাকবে কিনা, জায়গাটা সেফ, আপনি মা হিসেবে এখান থেকে সেই খোঁজ খবরগুলো নিতে পারেন, কিংবা বলতে পারেন যে এইগুলো মাথায় রাখবি। আপনি মা হিসেবে এইটুকুই করতে পারেন। কিন্তু মেয়ে দিল্লিতে থাকছে, আপনি তো ওকে ছেড়েছেন, কাজে ওর ম্যাচিউরিটির ওপর আপনাকে তো কিছুটা তো রিলাই করতেই হবে, এছাড়া তো উপায় নেই। কাজে এই জায়গাটা আমার মনে হয় যে মানে একটু ভরসা রাখতে হবে। আমি তোমার কথা সূত্র ধরেই বলছি, তুমি বলছিলে না প্রত্যেকটা এক্সপেরিয়েন্স জীবনে খুব দামি। এই যে মেয়েটি হস্টেলে একটা অসুবিধে হচ্ছে বলে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ফ্ল্যাটে যাচ্ছে, হয়তো একটা ফ্ল্যাটে বন্ধুর সঙ্গে, সেখানে যদি ওর অসুবিধে হয় সেটাও কিন্তু একটা এক্সপেরিয়েন্স না, যে আমি এটা পারি কি পারি না, বা এই সিদ্ধান্তটা ঠিক নিয়েছি না কি নিইনি। একদমই তাই। এই যে অনেক সময় যেটা হয় যে আমরা দেখি যে আমাদের যে এডুকেশন সিস্টেম কি বেশিরভাগ জায়গায় 18-19 বছর বয়সে একটা চয়েস করতে হয়, সাবজেক্ট চয়েস। অনেক সময় দেখা যায় পড়তে পড়তে সেটা ভাল লাগলো না, তো সেখানে আমি বলবো যে অনেক সময় তখন কি হয় জানেন তো, ওই তো চেয়েছিল, কিংবা অনেক সময় হয়তো বাবা মা জোর করে বলেছে, যে কোনো কারণেই হোক না কেন, যে একটা ভীষণ পার্টনার একটা জায়গা তুললে বহু জনের এই সমস্যা। এই যে ধরা যাক 1 বছর পড়লো কি 2 বছর পড়লো, তারপর বলছে যে আমি আর পড়বো না, আমার ভালো লাগছে না। সেখানে অনেক সময় তাকে বলা হয় যে সে ফিকল, সে মাথাটা মানে সে মন স্থির করতে পারছে না। ব্যাপারটা হচ্ছে যে তার আইডিয়াতে ওই সাবজেক্টটার বিষয় যে আইডিয়াটা ছিল, সে তো যতক্ষণ না অ্যাকচুয়ালি ওরা পড়াশোনা করছে সে তো জানবে না। ও পড়াশোনা করতে করতে বুঝতে পারছে যে না, এটা আমার আর ভালো লাগছে না, কিংবা এটা আমার এটাতে আমি শাইন করতে পারবো না কারণ এটা বুঝতে পারছি না, কিংবা হোয়াট এভার, যে কোনো কারণই হোক না কেন সে আর পড়ার আনন্দটা পাচ্ছে না, তো সে এবার লাইন চেঞ্জ করলো। অনেকেই হয়তো সেটা ভাববে যে 2 বছর নষ্ট হলো,
আমি বলবো যে নষ্ট হলো না, ও 2 বছর ওর লাগলো বুঝতে যে ওর এইটা ওর লাইন নয়, ওর আরেকটা অন্য কিছু ওর মানে করার বা পড়বার ছিল ইচ্ছে। হ্যাঁ ঠিক, এবং হতে পারে যে ওর এই ইচ্ছেটা, ও যে লাইনটা নিয়েছিল সেটা হয়তো দেখা যাচ্ছে হয়তো অনেক বছর ধরেই ভাবছিল যে ও ওইটাই পড়বে, কিন্তু ও পড়তে গিয়ে দেখলো যে না, হলো না। আমার অভিজ্ঞতার একটি মেয়ে বাবা জোর করে তাকে সায়েন্সে দিয়েছিল, কারণ সে উচ্চ মাধ্যমিকে সায়েন্সে খুব ভালো নম্বর পেয়েছে, আর সে সমানেই বলছিল যে আমি লিটারেচার নিয়ে পড়বো। ওর বাবার বক্তব্য, তাহলে তুমি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়েছো কেন, আর নম্বরটাও তো ভালো পেয়েছো। ও বলছে আমি পড়তে পড়তেই বুঝেছি যে আমার অ্যাপটিটিউডটা লিটারেচারে, সায়েন্সে না। তো বাবা এত জোরাজুরি করাতে সে পালিয়ে চলে গেল তার মামা বাড়িতে। মামা বাড়িতে পালিয়ে গিয়ে বসে রইলো যে আমাকে যদি আমার সাবজেক্টটা পড়তে না দেওয়া হয় তাহলে আমি ফিরবো না, তাহলে আমি ফিরবো না। আচ্ছা, ফিরবো না আমি মামা বাড়িতে, অন্য তো কোথাও যাই না, মামা বাড়ি বর্ধমান, সে সেখানে চলে গেল। সে জোর করে বসে রইলো এবং সে আর লাস্টলি সে ওই একটা ইয়ার করলো, করে নেক্সট ইয়ারে এসে ওর পছন্দের সাবজেক্ট ও লিটারেচার নিয়ে পড়ে সে এখন স্ট্যান্ড করে ক্যালকাটা ইউনিভার্সিটি বেরোলো। সেটাই হচ্ছে ব্যাপার, যে এটা ওর স্বাধীন মনটা কিন্তু ওকে একটা ঠিক পথে নির্দেশ দিয়েছে। এবং এখানে অনেক সময় মানে এইটা হয় ইভেন সম্পর্কের ক্ষেত্রে। সম্পর্কের জায়গাটাই আসছি, একটা ফোন আছে, নিয়ে আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার রিমাদি আর রত্নাদি, দুজনকে আমার নমস্কার জানাচ্ছি। বলুন। আমি নামটা জানাচ্ছি না, আমি আমার এক রিলেটিভকে নিয়ে, দিদির ছেলেকে নিয়ে একটু কথা বলতে চাইছি। হ্যাঁ, ও 11-এ পড়ে, পড়াশোনায় ভালো, মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো করেছে, কিন্তু ইন বিটুইন এখন কি করছে না, মোবাইল নিয়ে একটা গেম খেলার তো একটা নেশা সাংঘাতিক হয়েছে, পড়াশোনা ঠিক মতো করছে না। এবার যদি ওর মা এই ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা বলছে, অতিরিক্ত রেগে যাচ্ছে। এবার হয়তো হাতে ফোন আছে, সেই ফোন দিয়েই মায়ের দিকে মেরে দিল। হ্যাঁ, মানে একটা বিচ্ছিরি ব্যাপার। এইটা নিয়ে ওর মা উঠে চাকরি করছে, কি করতে পারছে না, মা অসুস্থ হয়ে পড়ছে। এইখানটা আমরা কি করব? ও নিজেও বলছে যে আমি খুব রেগে যাচ্ছি, কিন্তু রাগটা ওর কেন হচ্ছে, এত রেগে যাচ্ছে কেন? কিন্তু ও যেখানে প্রাইভেট টিউশন পড়ে, অনেকগুলো টিউশন পড়ে, সেখানে ও মোটামুটি ঠিক মতো যাচ্ছে, সেখানে মাস্টাররাও বলছে যে হ্যাঁ ও ভালো পড়ে, কিন্তু সেই পড়াটাই সে যে বাড়িতে ঠিক মতো করা সেটা করতে পারছে না। মনোসংযোগ যেটা, সেইটাও পড়াশোনার উপর করতে পারছে না। তার পরিবর্তে কি হচ্ছে, বন্ধুরা হয়তো ফোনে, আজকাল তো ফোনে বিভিন্ন রকমের গেম হয়েছে, হয়তো একটা বন্ধু একটা বাড়ি থেকে, আর একটা বন্ধু আরেকটা বাড়ি, সেখান থেকে ওরা খেলা শুরু করছে, বুঝেছেন? মাকে হয়তো বলছে মা নেট কার্ড ভরে দাও, হ্যাঁ বা টাকা দাও, আমি ধরে আনছি। এবার হয়তো মা সেখানে রাজি হচ্ছে না, না হলেই তখন একটা বিচ্ছিরি ব্যাপার। আমি জিজ্ঞেস করেছি যে তোর এই প্রবলেমটা কি হচ্ছে, কেন তুই এই নেট কার্ডের জন্য টাকা দাও, সাথে সাথে টাকা চাই, এখনই আমি নেট কার্ড ভরতে যাবো, এই জিনিসটা কেন হবে? ও তখন বলছে যে অন্য বন্ধুরা তো খেলাটায় যুক্ত আছে, আমি যদি এখন কার্ডটা যে না ভরি তাহলে তো খেলাটার থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, ওইটা পাচ্ছে না। কিন্তু ওখানে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ছে, ওর বাবা ওদের কাছে থাকে না। এবার ওই দিদি ওই ছেলেকে নিয়ে মানে বুঝতে পেরেছি, ছেলেটির সমানে নেট কার্ড ভরে দাও, আমাদের এক্ষুনি খেলতে হবে, সেই ফোনের উত্তর আমরা দিচ্ছি। আসলে এইখানে তো আমার মনে হচ্ছে যে এই জায়গাটায় এই ছেলেটা এখন গিয়ে দাঁড়িয়েছে, এর অনেক আগেই কিন্তু মানে একটা জায়গায় ওর মায়ের অনেক বেশি ফার্মলি জিনিসটাকে ট্যাকেল করার দরকার ছিল। এবং যেহেতু বাবা অন্য জায়গায় থাকে, সেই জন্য ছেলেটি কাউকে ভয় পায় না। এবং যে ছেলে বলছে যে মানে এখন না নেট কার্ড ভরালে সে গেম থেকে বেরিয়ে যাবে, সে তো তাকে এই জায়গাটাই বুঝিয়ে উঠতে পারেনি তার মা, যে তার কিন্তু ক্লাসের থেকেও কিন্তু সে বেরিয়ে যাচ্ছে, মানে পড়াশোনার দিক থেকে, ক্যারিয়ার দিক থেকে। তো এইখানে যদি উনি এই আইডিয়ালি এই মাকে এবং ছেলেকে ট্রিটমেন্টে যাওয়া দরকার। এদের মাকে এই ছেলেটিকে কিভাবে ট্যাকেল করা দরকার, ওনার কি কি বিহেভিয়ারের জন্য আরও সমস্যাটা বাড়ছে তার সেটা জানা দরকার। ছেলেটির হয়তো কনসেন্ট্রেশনের প্রবলেম আছে,
তার থেকে ওর এই 11-12-এ যেহেতু চাপটা বেড়ে যায়, ও নিজেকে এখন ওই ডিস্ট্রাকশনগুলো থেকে আর নিজেকে ফোকাসটা আনতে পারছে না, সেখানেও তার গাইডেন্স দরকার। এবং একে যথেষ্ট একটা মানে ফার্ম বিহেভিয়ার, মানে কিছু গাইডলাইনস দরকার, যে কিভাবে মায়েরও দরকার, এবং সেই অনুযায়ী তিনি ছেলের সঙ্গে ছেলেটিকেও কিছু খুব র্যাশনালি বোঝানো দরকার। এবং কোনো কিছুরই, এই যে ছেলেটি আজকে মানে যিনি ফোন করেছিলেন, তিনি মানে রাগটা তো আর কাউকে দেখাচ্ছে না, রাগটা তো শুধু মাকে দেখাচ্ছে, কারণ মা হচ্ছে এখানে নরম মাটি। কাজেই মাকে জানে যে একটু রাগ দেখালে, একটু চিল্লামিল্লি করলে, একটু মানে ওই রাগ প্রকাশ করলেই ওর যা চাইছে সেটা পেয়ে যাবে। কিন্তু এটার যে কনসিকুয়েন্স তাকে ফেস করতে হচ্ছে না। অর্থাৎ আমি যে এই অ্যাডিকশনটার মধ্যে ঢুকে যাচ্ছি, গেম খেলছি সারাক্ষণ, আমার পড়াশোনার দিক থেকে কোথায়, মানে আমার যে পড়াশোনাটা কত সাফার করবে, সেই জায়গাটা ও কিন্তু মানে ভাবছে না। এবং সেখানে তার মা তাকে কিভাবে বোঝাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। যেভাবেই বোঝানো হোক না কেন, উনি বুঝিয়ে থাকুক না কেন, সেটাতে খুব একটা কাজ দিচ্ছে না। কাজে আইডিয়ালি কিন্তু এদের চিকিৎসায় যাওয়া দরকার আছে। সেক্ষেত্রে হ্যাঁ, মানে কোন মনোবিদের সঙ্গে কথা বলা দরকার, মনোবিদের কাছেও যেতে পারেন, বা মনোরোগ বিশেষজ্ঞ, যাই হোক সেটা যাওয়া দরকার। আচ্ছা, আরেকটা ফোন আছে আমাদের। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই ডাক্তার ম্যাডামের সঙ্গে। হ্যাঁ বলুন, আপনি উনি শুনছেন। আসলে আমার মেয়ে এই ফাইনাল ইয়ার এবার আর কি, এই 19+ বয়স। যখন ওই 13-14 বছর বয়স ছিল, তখন একটা মানে ছেলে, আমি সংক্ষেপেই বলছি আর কি। হ্যাঁ সংক্ষেপেই বলুন। হ্যাঁ, একটা ছেলের সঙ্গে মানে ইয়ে হয়েছিল। আমরা, আমাদেরকেও বলেছিল, ছোট তখন, একদম দেখতে দেখতে বেশ সুন্দর, হেলদি। তো ছেলেটা একটু বয়সে বেশি, বয়স বড়। তো আমরা বাঙালি আর অবাঙালি, তা আমাদের এইসব নিয়ে কোনো ছিল না। আমি চেয়েছিলাম যে মেয়ে, মানে ছেলেটা যদি ভালো হয়, মেয়ে ভালো থাকবে, এইসব নিয়ে আমরা মানে সেরকম জল ঘোলা করিনি। তো আমি সব সময় সঙ্গে নিয়েই ঘুরতাম, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সবসময় সঙ্গে সঙ্গে নিয়েই থাকতাম। কিন্তু সেইটা কোনো রকম ইয়ে হয়ে, পারিপার্শ্বিক, পাড়া প্রতিবেশী সব আছে, বাড়িতেও আমার একটু অনেক প্রবলেম আছে, সেই নিয়ে ওরা আর কি মানে একটা ঝামেলা সৃষ্টি করলো। করার পরে ছেলেটাও হয়তো একটু ফেক ছিল, সেও আর কি চলে গেল। চলে যাওয়ার পর থেকে মেয়ে একদম মানে পাগলের মতো হয়ে গেল। হ্যাঁ, পাগলের মতো, মানে বাবা মাকে একদম সহ্য করতে পারে না। অথচ আমি কিন্তু প্রচন্ড ভাবে হেল্প করেছি, আমি মা। হ্যাঁ, কিন্তু ও একদম মানে এমনি শান্ত সুষ্ঠ, পড়াশুনো পড়তে বসেছে, অন্যমনস্ক, তারপরে প্রচন্ড মাথা। এখন যাই হোক, ওটা হয়ে গেছে, আমরা বুঝিয়েছি। এখনো আর একটা ছেলের সঙ্গে, এখন এই 19+ বয়স, এখনো একটা ছেলের সঙ্গে করছে। সেটাও আমরা বলেছি যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার কোনো না, তোমরা ভালো থাকলেই ভালো। এবার ছেলের মা এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, আমি দেখো তোমরা যদি রাজি থাকো তাহলে আমরাও রাজি আছি, আর আমাকে ওরা সেই কথাটাই বললো, আমি ঠিক আছে। কিন্তু ও এত উগ্র, মানে আমার মেয়ে এত উগ্র, এত মাথা গরম, এত মানে বাজে বাজে কথাগুলো বলে, মানে কন্ট্রোল করতে পারে না। ধরুন আমি বাসে করে যাচ্ছি কোথাও, সে বাসে করেও ও আমার সঙ্গে মানে রুক্ষ মেজাজে কথা বলছে সবসময়। একটা যেটা আমি লোকে শুনবে, মানে আই ডোন্ট কেয়ার, ও কেয়ার করছে না, মানে কেউ শুনবে আমার লজ্জা, বা মাকে এরকম বলছি, বা এমনকি ছেলেটা এত করে, খুব ভালো ছেলে, কিন্তু তাকেও এরকম বলছে। আমার মানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি একটু শুনুন। ও কি আপনি বা আপনার স্বামী তার সঙ্গেই ব্যবহারটা খারাপ করে, না সকলের সঙ্গে ব্যবহার খারাপ করছে? না, ও আমাদের সঙ্গে তো পড়ে, মানে আমাদেরকেও, হ্যাঁ আমাদের সঙ্গে তো করে। তাছাড়াও এমনি কারোর সঙ্গে সরাসরি না, আমাদেরকে বলে ও ভালো না, এ ভালো না, সে ভালো না, মানে ডাইরেক্টলি খারাপ ব্যবহার করে না আমার সঙ্গে আর ওর বাবার সঙ্গে। বুঝতে পারছি। তুমি কিছু প্রশ্ন করতে? হ্যাঁ, আপনি একটু শুনুন, রিমা কথা বলবেন। আর কোনো সন্তান আছে?
না, আমার একটি মেয়ে। আচ্ছা, আপনি কি আপনার কথা শুনে মনে হলো যে আপনি কি আপনার মেয়ের ছোটবেলা থেকেই যখন যেটা চেয়েছে সেটাই আপনি দেবার চেষ্টা করেছেন? হ্যাঁ, দেবার চেষ্টা করেছি কিন্তু সবকিছু দিতে পারিনি। দেবার মানে চেষ্টা দিতে করেছি পারেননি না, মানে আমরা তো সবসময় বাচ্চারা কিছু চাইলেই আমরা যে সবসময় দিই তা তো নয়। মানে সেখানে কি আপনি সবসময় মনে করেছেন যে না, ও যা চাইছে আমার সেটাই দেওয়া উচিত? হ্যাঁ, দিয়েছি, আবার কিছু কিছু দিতে পারিনি। আচ্ছা, আপনি শুনতে থাকুন। এখানে আমি মনে করছি যে মেয়েটার আবার ওকে ঠিকমতো মানে বাবা মার তরফ থেকে কিছু মানে বড় করার পেছনে কিছু গন্ডগোল রয়েছে, অসুবিধা রয়েছে। প্রথমত হচ্ছে একটা 14 বছরের মেয়ে, সে একটা প্রেম করছে, সেখানে অ্যাকচুয়ালি মা সেটাকে মানে এনকারেজ করেছে, মানে ডিসকারেজ তো অন্তত করেনি, তাকে সঙ্গে সঙ্গে সব জায়গায় নিয়ে গেছে। কিন্তু 14 বছর বয়সে একটা মেয়ে একটা ছেলের সাথে যদি তাকে পছন্দ করে, আর মানে ছেলেটি মেয়েকে পছন্দ করে, যাই হোক না কেন, সেইখানে মার যেখানে যেটা উচিত ছিল যে 14 বছর বয়সটা তোমার এখন বিয়ের কথা ভাববার বয়স নয়। এই মানে সে যত ভালো ছেলেই হোক না কেন, তুমি পড়াশোনা করো, এই লেভেল অবধি পড়াশোনা করো, তুমি তারপরে মন স্থির করবে যে কি হবে না হবে। সেইখানে 14 বছর বয়সে তাকে নিয়ে নিয়ে এই ছেলেটির সাথে যে করেছে, এইটা আমার মনে হয় যে ঠিক হয়, এটা ঠিক হয়নি। কারণ মানে 14 বছর 13 বছর এগুলো কি বয়স, এটা তো একটা ভীষণ ইমেচিওর বয়স। তারা তো নিজেরাই জানে না তারা কি চায়। তারা তো মানে 14 বছরে যাকে ভালো লাগছে তাকে 20 বছরে ভালো লাগবে কিনা, 27 বছরে ভালো লাগবে কিনা, ইন অল লাইকলিহুড ভালো লাগবে না। তো কাজেই সেইখানে মায়ের অনেক বোঝানোর জায়গা ছিল। ওখানটা ও চেয়েছে, আচ্ছা ঠিক আছে আমি সেটা মেনে নিচ্ছি, তা নয়। মা হওয়া মানে তার প্রত্যেকটা জিনিস যা আবদার সেটা মেটানো, সেটা তো কখনোই হতে পারে না। সেটাতে এই মেয়েটি এখন কোনো রকমের ফ্রাস্ট্রেশন টলারেন্স নেই, কোনো রকমের মানে ও পেয়ে এসছে, এত বেশি পেয়ে এসছে। এইখানেও আরেকটি ছেলের সাথেও, সেখানেও কিন্তু মায়ের ভূমিকা হচ্ছে হ্যাঁ আবার যে হ্যাঁ ঠিক আছে। এখানে আমি কোনো সময় শুনলাম না যে মা তাকে মানে কোনো রকমের মায়ের দিক থেকে যে ধরনের অ্যাডভাইস দেওয়া দরকার, যে দেখো তুমি একটা সম্পর্কে তখন এসেছিল, সেখানে একটা গন্ডগোল হয়েছে, তুমি পড়াশোনাটা কমপ্লিট করো, তুমি আরেকটু বড় হও, তুমি মানে আরেকটু ম্যাচিওর হও। এই যে জায়গাটা, এখানে কোথাও একটা যেন মনে হচ্ছে একটা মেয়ে, তাকে যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে পারি, সে তাকে দেখতে সুন্দর, অতএব তাকে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যেতে পারে তো ভালোই হবে। এখন প্রথমত আর একটা হচ্ছে যে মেয়ে সুন্দর, এবার হয়তো তাকে সারাক্ষণ বলাও হয়েছে যে তুমি খুব সুন্দর। মেয়ে এখন হয়তো কিছুটা অহংকারী হতে পারে যে আমি সুন্দর, সেজন্য আমি খারাপ ব্যবহার করেও পার পেয়ে যাব, মানে সে আপনার যারা রয়েছে কাছের মানুষ তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি, সে স্থান কাল পাত্র আমার দেখার দরকার নেই। আর তাকে তো কোনো মানে কোনো জায়গায় সে না শুনতে অভ্যস্ত নয়, এবং সে না শুনতে অভ্যস্ত নয়, এই বয়সে গিয়ে সে কোনো জায়গায় সে না শুনতে চাইবে না। কাজেই ওকে এখন যেটা ওকে অনেক বোঝানোর দরকার, এবং ওকে এই যে রাগ, এই যে আনকন্ট্রোল রাগ, আজকে শুধুমাত্র একটা মানুষকে দেখতে ভালো বলে গোটা দুনিয়াটা তো তাকে অ্যাডজাস্ট করে চলবে না, তাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং সেটার জন্য ওরও কাউন্সিলিং দরকার এবং মায়েরও কাউন্সিলিং দরকার। কারণ আমার মনে হয় যে তিনি যে মানে যে কিছু অসুবিধেগুলো উনি সৃষ্টি করেছেন, সেইগুলো থেকে কিন্তু উনি বুঝতেই পাচ্ছেন না, যে উনি যে বলছেন না যে না আমি পারিনি, হ্যাঁ আমি সবকিছু দিতে পারিনি, অর্থাৎ যদি পারতেন, এই কথাটা বলেননি, আমি এক্স্যাক্টলি, অর্থাৎ দিতে যদি পারতেন উনি দিতেন। কিন্তু সেইটাতে কি হতো, সেটাতে তো এই মেয়েটিকে একটা মানে এই যে মা বাবার চার দেয়ালের বাইরে গিয়ে যে মুহূর্তে সে পড়বে, তখন তো এই ব্যবহারটা পাবে না। ঠিক, সেখানে কিন্তু তাকে অনেক সাফার করতে হবে, তখন কিন্তু ভীষণ একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাবে। আপনি এবং আপনার মেয়ে দুজনেই এখন কিন্তু সময় যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদ তাদের সঙ্গে একটু যোগাযোগ করা, সেটা কিন্তু দরকার। তা নয়তো এটা বাড়তে থাকলে আপনি আর নিজেও সামলাতে পারবেন না, তখন ভবিষ্যতে মেয়েটি সমস্যায় পড়বে।
যে কথাটা তুমি বলছিলে ঠিক সেই রকমই একটা টেলিফোন এসে গেল, সম্পর্ক। এই সময়টাই সবচেয়ে বেশি ছেলে বা মেয়েরা এই স্বাধীন বয়ঃসন্ধি স্বাধীনতার সময় সম্পর্কে জড়ায়, তার থেকে কখনো সেটা ম্যাচিওর করে, কখনো করে না, কখনো ফ্রাস্ট্রেশন, কখনো একটা জীবন একেবারেই শ্যাটার্ড হয়ে যায়, এরকম আমরা দেখছি। এই জায়গাটা নিয়ে একটু কথা বলা। এই যে একটা হচ্ছে যে আজকের প্রেম করার স্বাধীনতাটাও অনেক বেশি দেওয়া হচ্ছে, এবং এই যে লাস্ট ফোন কলটাতেই সেটা হচ্ছে একদম মেয়ে যে 14 বছর বয়সেও প্রেম করার স্বাধীনতা দিয়ে দেওয়া হচ্ছে, এবং যেখানে স্বাধীনতা দেওয়া হচ্ছে না সেখানেও তারা সেটা কারণ পারমিশনের জন্য তো অপেক্ষা করছে, কারণ ক্লাস 9-10 থেকেই তো প্রেম শুরু হয়ে যাচ্ছে। এবং বরঞ্চ এখন আমার বয়ফ্রেন্ড নেই বা গার্লফ্রেন্ড নেই, এটা তো একটা স্ট্যাটাস সিম্বল না, এটা তো একটা মানে সকালবেলায় লিখলো ইন এ রিলেশনশিপ, বিকেলবেলায় আবার স্ট্যাটাস পাল্টে গেল। মানে এটাই এই বয়সে তো এটাই হবে, বিকজ কি এখন তারা নিজেরাই পুরোপুরি তাদের পুরোপুরি ব্যক্তিত্বটাই তো তৈরি হয়নি, কাজে তারা অন্য আরেকজনের মানে তারা নিজেকে নিয়ে এখনো খুব একটা ক্লিয়ার আইডিয়া হয়নি যে তারা তাদের কি ধরনের তারা নিজেরা একটা মানুষ হতে চলেছে, সেখানে অন্য একটা কারোর সাথে অ্যাডজাস্ট করে সবকিছু মিলিয়ে তার মতামত নিয়ে খুব ডিফিকাল্ট। এবার যেটা হচ্ছে যে এই ফ্রিডমের সাথে আমার একজনের সাথে সম্পর্ক শুরু হলো, যেটা আমি বলছি যে অনেক সময় আমি একটা মানে সম্পর্কের জায়গায় ফ্যান্টাসি এলিমেন্টটা খুব বেশি রকম থাকে, এবং সেই ফ্যান্টাসি এলিমেন্টের মধ্যে আমি যদি একটা ফ্যান্টাসাইজ করি যে এই ধরনের মেয়ে আমার পক্ষে সুটেবল, কিন্তু দেখা যাচ্ছে ওই ধরনের মেয়ে বাস্তবে গিয়ে সে কিন্তু তাকে আমি নিতে পারছি না, তাহলে যেটা হয় যে ওই সম্পর্কটা একটা সময় গিয়ে দেখা যাচ্ছে ওটা আর ওয়ার্কআউট করছে না, ওই সম্পর্কটা নিয়ে এগিয়ে যাওয়া যাচ্ছে না, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসছে। সেটাকেও আমি বলবো একটা লার্নিং এক্সপিরিয়েন্স, কারণ ওই সম্পর্কটা দিয়ে গিয়ে সে বুঝতে পেরেছে যে আমি ফ্যান্টাসাইজ করে যাকে মনে করেছিলাম যে এরা এই আইডিয়াল, প্রথমত ওইরকম আইডিয়াল আদৌ পাওয়া যায় কিনা রিয়েল লাইফে সেটা আমি জানি না, কিন্তু অনেক সময় তো আমি একজনের সাথে খুব কল্পনা করছি, একটি মেয়েকে দেখে ফ্যান্টাসাইজ করছি যে বাহ এর সাথে একটা সম্পর্ক, কিন্তু রিয়েল লাইফে গিয়ে দেখা যাচ্ছে যে তার সাথে সম্পর্ক হওয়ার পরে দেখা যাচ্ছে অনেক রকমের সমস্যা। তো তাকে তার মানে এই মানুষটাকে তো তাকে নিজেকেও চিনতে হেল্প করলো যে এই সম্পর্কটা হবার ছিল না, কারণ অ্যাকচুয়ালি আমি যে মানুষটা হয়ে যাচ্ছিলাম দূর থেকে আমি যেটা ভাবছিলাম আর কাছে গিয়ে এক্সপেরিয়েন্স করে আমি যা জানলাম, তো সেই জন্যই সামটাইম আমাদের ওই আমরা যে কি আলটিমেটলি সেটা বোঝার জন্য আমাদের অনেক রকমের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়। এই বয়সের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ভীষণ ইম্পর্টেন্ট, এবং যারা সত্যিকারের ম্যাচিওর তারা এই বয়সে খুব একটা সাংঘাতিক ইনভলভমেন্টের থেকে তারা একটু দূরে থাকে, কারণ ওরা জানে চারিপাশে তাকিয়ে তারা দেখছে যে রিলেশনশিপগুলো কিরম সহজে ভেঙে যাচ্ছে, কিংবা কিরম তুচ্ছ কারণে ভেঙে যাচ্ছে, কিংবা যে মানে এবং এই যে ভেঙে যাচ্ছে অনেকের কাছে হয়তো এটা এফেক্ট করছে, কিন্তু অনেককে তো ধাক্কা খাচ্ছে। সবাই তো একেবারে মানে এই যে আমরা থ্রোওয়ে সোসাইটি বলছি, পেন ফেলে দিই, সবাই তো তা নয়, অনেকে তো সিনসিয়ারলি তারা এফেক্টেড হচ্ছে, খুবই দুঃখ পাচ্ছে। এখন আমার পয়েন্ট হচ্ছে যে আমি যদি নিজের বিষয়ে এটুকুও জানতে পারি যে আমি হচ্ছে ইমোশনালি একটা কমিটেড রিলেশনশিপ খুঁজছি, সেখানে আমি কিন্তু এরকম একটা এক্সপেরিমেন্টাল এতে যেটা মানে একটা খুব কি বলবো ওপেন রিলেশনশিপ, হ্যাঁ সেটাতে আমি সার্ভাইভ করতে পারবো না, তাহলে সেখানে এগোনোই উচিত নয়। আমরা আজকে নানান রকম টেলিফোন পেলাম, নানান দিক থেকে বিষয়টিকে দেখলাম, এটা এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক আপনারা যারা শুনলেন, যারা টেলিফোন করলেন বা করেননি, প্রত্যেকেই বুঝতে পারলেন। একটু ভাববেন যে প্যারেন্টিংয়ের ক্ষেত্রটা, বাবা মার ক্ষেত্রটা এখানে কিন্তু ভীষণ জরুরি, এই স্বাধীনতার স্বাদটি ছেলে মেয়েদের সঠিকভাবে দেবার, সঠিকভাবে পৌঁছে দেওয়ার, ওদের বাড়তে সাহায্য করার। ভালো থাকুন সবাই, নমস্কার।